আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমসের একদম বেসিক কনসেপ্টগুলো জানব। সবার প্রথমে কোটি, লাখ, হাজার এগুলো সম্পর্কে জানব। তো যে কোনো সংখ্যাকে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি এইভাবে আমরা সাজাই। মনে করো অনেকগুলো ডিজিট রয়েছে, 2, 5, 3, 4, 6, 9, 1 আর 2, আর কোটিরও আগে একটা সংখ্যা আছে ধরো 5। তাহলে এই টোটাল সংখ্যাটাকে আমি যদি এককের আকারে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে এটা হলো 52,46,912 এইভাবে আমরা সংখ্যায় বা বানান করে লিখতে পারি। ঠিক আছে, 52 কোটি এখানটায় দেখাচ্ছি, 52,53,46,912। এবার এককের ঘরে যেটা রয়েছে সেটাকে বলা হয় ইউনিট ডিজিট। ঠিক আছে, তো এই তিনটে জায়গা একটু খেয়াল করো, এইখান থেকে একটা কনসেপ্ট আমরা আলাদা করে তুলব। সেটা হলো 2 যে এককের ঘরে আছে সেই স্থানে হবে 2, আর দশকের ঘরে যে 10 আছে, মানে দশকের ঘরে আসলে তো 1 আছে, এটা আসলে হবে 10, তাই না, দশকের ঘরে। আর 9 যেটা দেখছো সেটা হবে 900। তো এই তিনটে যোগ করলে দেখো 912ই আসে। তো পরীক্ষায় অনেক সময় কি হয়, আমাদেরকে অঙ্ক শতক, দশক, একক এখানে এক্স, ওয়াই, জেড এইভাবে তিনটে সংখ্যা ধরতে হয়। তখন আমরা এখানে যেমন দেখলে না 900 আর 10 আর 2 এই তিনটে যোগ করলাম, তো এটা কিভাবে আসলো, যে যেই ঘরে আছে সে সেই কটা শূন্য নিচ্ছে। তো এই এক্সের জায়গায় আমরা 100 এক্স লিখব, ওয়াইয়ের জায়গায় 10 ওয়াই লিখব, আর জেডের জায়গায় শুধু জেড, তখন গিয়ে এই সংখ্যাটা আমরা পাবো, তাই না। তো এই সংখ্যাটাকে এইভাবে কিন্তু ডিনোট করে অনেক সময়। ঠিক আছে, তো এইটাও তোমাদের শিখিয়ে দিলাম। পরের কনসেপ্টে আমরা শিখব কোটিতে, লাখে, হাজারে, শতকে কটা করে শূন্য থাকে। কোটিতে থাকে 7টা। আচ্ছা, আমি আগে এগুলো লিখে দিচ্ছি, কোটি, লাখ, হাজার আর হচ্ছে শতক 100। ঠিক আছে, তো এখানে টোটাল এই চারটা তোমরা মুখস্থ করে নেবে। কোটিতে থাকে 7টা, লাখে থাকে 5টা, হাজারে থাকে 3টে, আর শতকে মানে 100-এ থাকে হলো 2টো শূন্য। তো মনে করে একটা সংখ্যা দেওয়া আছে, এরকম একটা বড় একটা সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাকে আমি লাখে কনভার্ট করব। তো লাখে কনভার্ট করতে গেলে দেখো এখানে 5টা শূন্য আমি বললাম না, তাহলে 5টা শূন্য দিয়ে ভাগ যাবে, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5, ঠিক এইখানটা একটা পয়েন্ট বসবে। তাহলে আমি এখানে যদি এটাকে লাখ হিসাবে বলতে চাই তো কত লাখ হবে, 5 6 7 8 9 2.54 লাখ। ঠিক আছে, সিম্পলি কোটি যদি বলতো তাহলে 7টা সংখ্যার আগে পয়েন্ট দিতাম, 1 2 3 4 5 6 7, ঠিক এইখানটায় পয়েন্টটা দিতাম, এই জায়গাটায়, তাই না। তো এরকম করে আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিছু সংখ্যাকে দেখেও না বুঝতে পারবো যে এটা কোটিতে আছে না লাখে আছে। মনে করো 25-এর পরে 5টা শূন্য আছে, তাহলে আমি এটা কত লাখ বলবো, 1 2 3 4 5, হ্যাঁ 5টা শূন্য, তাহলে আমি বলবো এটা 25 লাখ, ডাইরেক্ট আমি বলতে পারবো। ঠিক আছে, এরপর আমরা শিখব ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুকে আবার লোকাল ভ্যালুও বলে। তো ফেস কথার অর্থ হচ্ছে মুখ, যে কোনো মানুষকে যখন আমরা তার মুখ দেখতে পাই তখনই আমরা চিনতে পারি, তাই না। তো সেমভাবেই যে কোনো সংখ্যাকে দেখে তুমি যা মানে বুঝবে সেটাই হলো তার ফেস ভ্যালু। ধরো আমি বললাম কি এখানে 1-এর ফেস ভ্যালু কত, তাহলে 1-এর ফেস ভ্যালু হলো 1। ঠিক আছে, 1-এর ফেস ভ্যালু হলো 1, 4-এর ফেস ভ্যালু 4, 2-এর ফেস ভ্যালু 2, 5-এর ফেস ভ্যালু 5। মানে বুঝতে পারছো এখানে যে যেটা দেখে যে সংখ্যা মনে হচ্ছে সেটাই তার ফেস ভ্যালু, খুব ইজি। পরেরটা হলো প্লেস ভ্যালু। এই যে প্লেস ভ্যালুটা না, প্লেস কথার অর্থ হচ্ছে জায়গা, তাহলে যে যে জায়গায় রয়েছে সেই অনুযায়ী তার প্লেস ভ্যালু হবে। আর প্লেস ভ্যালুকে আবার লোকাল ভ্যালুও বলে, এটাও মনে রাখবে। তো প্রশ্ন এসছে 3-এর প্লেস ভ্যালু কি, তাহলে 3-এর প্লেস ভ্যালু কি, একক, দশক, তাহলে প্লেস ভ্যালু হলো 30। এবার ধরো এখানে যে 2টা আছে, 1 মিনিট, এখানে যে 2 আছে তার প্লেস ভ্যালু বলেছে, তাহলে কি হবে, 2-এর পরে এখানে 2 আছে তো, 1টা 2টো 3টে, তাহলে প্লেস ভ্যালু হলো 2-এর পরে 3টে শূন্য, 2000। ঠিক আছে, তো প্লেস ভ্যালু মানে জায়গা। এরপর আসছে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার। খুব সহজ, একটা সংখ্যা শূন্য থেকে শুরু হয়, এবার এই শূন্য থেকে যত ডান দিকে যাবে তত সব পজিটিভ, 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে পরপর পরপর সব পজিটিভ। আর যত এই দিকে যাবে তত নেগেটিভ, -1 -2 -3 -4 -5 এরকম করে করে সব এদিকে মাইনাস, তাহলে মাঝখানে শূন্য, ডান দিকে পজিটিভ আর বাদিকে নেগেটিভ। এবার ন্যাচারাল নাম্বার যখন বলবে, ন্যাচারাল নাম্বার, তখন তোমরা এই যে 1 থেকে যেটুকু রয়েছে, 1 থেকে
এক থেকে যেটুকু রয়েছে পজিটিভগুলো জিরো বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ, এইটাকে তোমরা ন্যাচারাল নাম্বার বলবে। অর্থাৎ ন্যাচারাল নাম্বার হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যা। এরপরে চলে আসি আমরা হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারটা হলো ন্যাচারাল নাম্বার তো থাকবেই, তার সাথে মাত্র জিরো অ্যাড হবে। অর্থাৎ 0 থেকে n পর্যন্ত, মানে এইখান থেকে পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হলো হোল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার 1 থেকে, ঠিক আছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারটা খুব ইজি, ইন্টিজারটা হলো সব সংখ্যা ইন্টিজার। ইন্টিজার নাম্বার সমস্ত সংখ্যা, মানে মাইনাস n থেকে শুরু করে ডট 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 করে 0 সহ পজিটিভ n পর্যন্ত এই সমস্ত সংখ্যা হলো ইন্টিজার। অর্থাৎ এই পুরোটা, ঠিক আছে, এই পুরো সমস্তটা 0, তারপরে ঋণাত্মক ধনাত্মক সমস্ত সংখ্যা হলো ইন্টিজার। এবার যে পজিটিভ যেটা বলেছে না, পজিটিভ, এটা মানে হচ্ছে এই পজিটিভ সংখ্যাগুলো 1 2 3 4 5 6, যার আগে পজিটিভ সাইন মানে যোগ চিহ্ন থাকবে, আর নেগেটিভ মানে যার আগে মাইনাস সাইন থাকবে। ব্যাস এইটুকুই। এখানে ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে, এইটা হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4, তারপরে 0 এর সাথে ইনক্লুডেড হলো, তারপরে মাইনাসগুলো ইনক্লুডেড হলো সহ, আর রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এইটা আবার আলাদা পার্ট, এটা আমি এরপরেই শেখাচ্ছি। আর সমস্ত সংখ্যা মানে টোটাল যা সংখ্যা আছে সব কটাই হলো রিয়েল নাম্বার। তো এটা চার্টের মাধ্যমে এটা বোঝানো হয়েছে, হ্যাঁ, সব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, সব হোল নাম্বার ইন্টিজার, সব ইন্টিজার রেশনাল নাম্বার, আর সব রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার মিলে হচ্ছে রিয়েল নাম্বার। এরপর আসছে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। খুবই সহজ, 1 থেকে আমি 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিচ্ছি। এইটুকুর মধ্যেই তোমাদের দেখাবো। এখানে যে ইভেন নাম্বারটা বলেছে না, ইভেন মানে হলো বাংলা, এই ইভেন এই শব্দের বাংলা হলো জোড়, অড হচ্ছে বিজোড় বা অনেকে বেজোড়ও বলে, কিন্তু ভালো যে ভাষাটা সেটা হলো বিজোড়, আর প্রাইম হলো মৌলিক। তাহলে কম্পোজিট কি হবে? যৌগিক। জোড়, বিজোড়, মৌলিক আর যৌগিক। তো জোড় যেগুলো সেগুলো হচ্ছে মানে সংজ্ঞায় যদি বুঝতে চাও তাহলে হচ্ছে 2 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যায় সেগুলোই হলো জোড়। তো 2 4 6 8 10 12 14 এগুলো সব হচ্ছে ইভেন সংখ্যা, ঠিক আছে, 2 4 6 ডট 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 ডট। ব্যাস। অড তাহলে কি হবে? বাকি সমস্ত সংখ্যাই অড, বা সংজ্ঞার মাধ্যমে যদি বুঝতে চাও তাহলে সেটা হলো 2 দিয়ে যেটা ভাগ করা যায় না, তো সেগুলো কি হবে? 1 3 5 7 9 11, তাই না? তাহলে জোড় আর বিজোড় হয়ে গেল। এবার প্রাইম যেটা হলো মৌলিক, আর কম্পোজিট যেটা হলো যৌগিক। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, আর এর উপরে বেস করে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, তো প্রাইম যেটা সেটা হলো যে সংখ্যাগুলো এক এবং নিজের সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাই হলো প্রাইম। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো 13, তো 13কে কী দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে আর 13 দিয়ে ভাগ যাবে। আর কোনো সংখ্যা কি আছে যেটা দিয়ে 13কে ভাগ করা যায়? নেই। তাহলে এটা হলো প্রাইম। তো এরকম সংখ্যা কি কি আছে? 2 আছে। 2 কেন আছে? কারণ 2ও এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে, 1 দিয়ে আর 2 দিয়ে, এইটুকু দিয়েই ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো 2কে এই জন্য আমরা প্রাইম বলি। তার সাথে 3 5 7 9 হবে না, কারণ 9 দেখো 1 আছে, 3 আছে, আবার 9 আছে, তাহলে এক্সট্রা এই যে 3 দিয়ে ভাগ যাচ্ছে বলেই 9কে আমরা মানে নিতে পারলাম না। তারপর 11 নিলাম, 13 নিলাম, ব্যাস এইটুকুই। আর কম্পোজিট কি? কম্পোজিট বাকি সমস্ত সংখ্যা, মানে 1 আর সেই সংখ্যা বাদেও যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা কম্পোজিট। তো সেটা তোমার স্টার্টিং হচ্ছে ধরো 4 6 8 10 12, আচ্ছা 9ও হবে, হ্যাঁ 9, এখানে 9 ইনক্লুডেড, আর 14, ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা বেশ ভালো কনসেপ্ট, মানে কাজে লাগবে, এরপরে অনেক অঙ্ক করবে সেখানে কাজে লাগবে। তো এই জন্য একটু ভালো করে যা আমি শেখাচ্ছি বেসিকগুলো বোঝার চেষ্টা করবে। এবার আমরা শিখব পারফেক্ট নাম্বার। 3টে সংখ্যা মনে রাখবে, একটা হলো 6 28 আর 496, এই 3টে মুখস্থ রাখলেই হবে, আর খুব একটা প্রয়োজন পড়ে না। এবার এগুলো কেন পারফেক্ট প্রাইম নাম্বার সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করো 6কে আমি এই লসাগু করছি, 3 2 6, তাহলে এর ফ্যাক্টর কি কি? 1 2 3 আর 6। ফ্যাক্টর মানে যে সংখ্যা দিয়ে 6কে ভাগ করা যাবে, যতগুলো আছে। তো এখানে দেখো নিজের সংখ্যা বাদ দিয়ে, মানে 6 বাদ দিয়ে বাকি যত ফ্যাক্টর আছে সেগুলো যোগ করলে যদি সেই সংখ্যা আসে তখনই সেটা পারফেক্ট নাম্বার। তাহলে 1 যোগ 2 যোগ 3 সমান সমান কত হয়? 6। তাহলে এটা পারফেক্ট নাম্বার। 28 কি 28টাও যে পারফেক্ট নাম্বার সেটাও দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে কাটলাম 14,
2 দিয়ে কাটলাম 7, তাহলে কি কি আসে? 1 আসে, 2 আসে, 4 আসে, 7 আসে, 14 আসে আর 28 আসে। ঠিক আছে, তো 2 আর 1 3, 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 14 28, তাহলে 28কে বাদ দিয়ে বাকি যত সংখ্যা আছে সেগুলো যোগ করলে কত আসছে? 28। তাহলে অবশ্যই এই সংখ্যাটা পারফেক্ট নাম্বার। ব্যাস, পারফেক্ট নাম্বার এই 3টে মুখস্থ রাখবে, তাতেই কাজ হয়ে যাবে। পরেরটা চলে আসো, কো প্রাইম। কো প্রাইমকে আবার আরও একটা নাম দিয়ে বলা হয়, সেটা হচ্ছে রিলেটিভ প্রাইম। রিলেটিভ প্রাইম। তো কো প্রাইম মানে হচ্ছে যে কোনো দুটো সংখ্যা তার গসাগু যদি 1 হয় তাহলেই সেটা কো প্রাইম। একটা সংখ্যা ধরো 13 আছে, আরেকটা সংখ্যা 26 আছে, এটা দিল, আরেকটা দিল 13 আছে আর 29 আছে, তো এই দুটোর মধ্যে এরা দুজন হলো কো প্রাইম। কারণ 13কে আমরা গসাগু যদি করি তাহলে 13 দিয়ে কাটে 1 আর 2, তো এখানটায় গসাগু ধরো 13 আসছে, তা এটা হবে না। কিন্তু এখানটায় যদি আমি 13কে করতে যাই, কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 13 আর 29কে আমরা কাটতে পারবো, তো এর জন্য এর গসাগু হলো, গসাগুকে ইংলিশে HCF বলে, তো গসাগু হলো 1, তাই এখানে কো প্রাইম হচ্ছে এই 13 আর 29, এটা। ঠিক আছে, তাহলে টুইন প্রাইমটা কি? এখানে যে টুইন প্রাইম যেটা আছে এটা কি? টুইন প্রাইম হলো পরপর দুটো প্রাইম সংখ্যাকে টুইন প্রাইম বলে। ধরো 13 নিয়েছি, তাহলে 13র পরে আছে 15 আর 13র আগে আছে 11, তাই না? কিন্তু 15 তো প্রাইম সংখ্যা নয়, তাহলে এটা হবে না। তাহলে 11 আর 13 এই দুটো পরপর প্রাইম নাম্বার, তো এরা হলো টুইন প্রাইম। ঠিক আছে, এরপর শিখবো র্যাশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার। যে সমস্ত সংখ্যাগুলোর রেশিও করা যায় সেগুলো র্যাশনাল, আর যেগুলো রেশিও করা যায় না সেগুলো হলো ইররেশনাল। রেশিও মানে হলো ধরো পি বাই কিউ, এটা মানে হলো P/Q। ঠিক আছে, এবং এই যে নিচের সংখ্যা যেটা আমি কিউ লিখলাম না, এটা কখনোই 0 হবে না, 0 করা যাবে না, নিচের সংখ্যাটা যেন 0 না আসে। তো এরকম সংখ্যা এখানে আছে, দেখো এই নিচের যেগুলো না, এগুলো সব হচ্ছে র্যাশনাল। 24/5, তার মানে উপরে 24 আছে, নিচে 5 আছে, ভাগ ভাগ আকারে আছে, তাই না? এই পৌনপণিক যেটা আছে না, 0.3-এর মাথায় একটা দাগ রয়েছে, এটাকে পৌনপণিক বলে। তো এটাও আমার পরবর্তী মানে স্লাইডে আছে, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো 1/3 আছে, দেখো ওপরে 1 নিচে 3, এখানে -7/1 আছে, উপরে -7 নিচে 1, আর এখানে দশমিকের সংখ্যাকে আমরা ভেঙে 16/5 এনেছি, তো উপরে 16 নিচে 5, তো এখানে একটাতেও নিচে 0 নেই, তাহলে এগুলোর রেশিও তো হচ্ছে। তো রেশিও যদি হয়, রেশিও যদি সম্ভব হয় 2:3, হ্যাঁ 5:4 এরকম, তো সমস্ত সংখ্যা সেগুলো র্যাশনাল হয়। আর 0 কিন্তু র্যাশনাল কেন? কারণ 0-র নিচে 1 আছে, 0-র নিচে 0 নেই, 0-র নিচে 1, তো এটাকে আমি ধরো ভাগ করছি 1 দিয়ে, তো 1-এর সাথে 0 গুণ করলে আবার 0 হয়, মিলে যায়, এই জন্য 0 হলো র্যাশনাল। ঠিক আছে, কিন্তু 1/0 যদি হতো তখন কিন্তু সেটা অসংগত, কারণ 0 দিয়ে কোনো সংখ্যা গুণ করে আমি এখানে 1 আনতে পারবো না, তাই না? এখানে কিচ্ছু নেই, তো এই জন্য এটা মিলবে না কখনো, তো এটা অসংগত। তো র্যাশনালের মধ্যে তোমরা এইগুলো যেগুলো আছে সেগুলো মনে রাখবে, তার সঙ্গে মনে রাখবে 0 হয় আর পৌনপণিক যেগুলো হয়, ধরো 0.3 মাথায় একটা পৌনপণিক, বা 0.257 এটার মাথায় পৌনপণিক, তো এই সংখ্যাগুলো সব র্যাশনাল হয়। এবার আমরা শিখবো ইররেশনাল যেটা বললাম, যেটা রেশিও করা যায় না। তো এখানে √2 আছে, মানে রুট দিয়ে যত সংখ্যা আছে এখানে সেইগুলো তোমরা মনে রাখবে যে সব ইররেশনাল নাম্বার। এবার এক্সট্রা করে তোমাকে এটা লগের একটা সাইন, এর যে মানটা হয় সেটা আনস্টপেবল, মানে এন্ডলেস, কখনো থামে না, তো ওই জন্য এটাও হচ্ছে ইররেশনাল। আর পাইটাও তাই। এবার অনেকে হয়তো ভাববে পাইয়ের ভ্যালু কি? পাইয়ের ভ্যালু হলো 22/7, তো এখানে তো দেখে বোঝা যাচ্ছে ওপরে 22 আছে নিচে 7 আছে, তাহলে এটা ইররেশনাল কেন হবে? এইটার র্যাশনালে যেটা আমরা পড়লাম যে P/Q আকারে থাকলেই র্যাশনাল, তাহলে এটা কেন ইররেশনাল হয়ে গেল? এর কারণ হলো 22কে আমরা যখন ভাগ করব 7 দিয়ে, এটা এন্ডলেস ভাগফল বেরোবে। দেখো 3×7 = 21, এইবার যে 1 নামছে এটাকে আমি যখন ভাগ করছি তো 7 × 7, আবার 3 নামবে, 4×7 = 28, আবার 2 নামবে, আবার হলো 7×2 = 14, 6 নামবে, 7×8 = 56, এরকম করে দেখবে কি যেটা চলতেই থাকছে এবং ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে, তো এইটা এন্ডলেস বলেই π/7টা কিন্তু ইররেশনাল। পরের কনসেপ্ট হলো হাউ টু টেস্ট এ নাম্বার টু বি প্রাইম। কোনো একটা সংখ্যা পরীক্ষায় ধরো দেওয়া আছে 137 আর 221, এর মধ্যে তুমি ভাবছো যে কোনটা প্রাইম নাম্বার, আমি কি করে চেক করব? তো খুবই সিম্পল, এই সংখ্যাটা একটা খুঁজতে হবে যেই সংখ্যা এইটাকে ভাগ করতে পারছে, যদি আমি সেইটা খুঁজে পাই তাহলেই তো না বলবো যে এটা প্রাইম না প্রাইম নাম্বার না। যদি ভাগ করা যায় তাহলে প্রাইম না, আর যদি ভাগ না যায় তখন হচ্ছে আমি বলতে পারবো ওটা প্রাইম। তো
137কে তো যে কোনো সংখ্যা দিয়েই ভাগ যেতে পারে, মানে আমি যেহেতু জানি না তো আমি তো ভাববো যে যে কোনো সংখ্যা দিয়ে ট্রাই করে দেখতে হবে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এরকম করতে করতে এমনও হতে পারে যে 41 দিয়ে যাচ্ছে না, তো 29 দিয়ে যাচ্ছে, 37 দিয়ে যাচ্ছে, এবার সেগুলো তো আমি জানি না, তাহলে আমি কত দূর পর্যন্ত এরকম করে ভাববো যে এটাকে আমি ভাগ করতে থাকবো যতক্ষণ না মেলে। তো সেরকম করতে গেলে তো পরীক্ষায় আমরা মানে 1 মিনিটের মধ্যে করতে পারবো না, তো ওই জন্য এর একটা প্রসেস আছে। 137-এর তোমাকে আগে দেখতে হবে যে কোন বর্গমূলের কাছাকাছি। তো তোমরা জানো যে 11-র যে স্কোয়ার আছে সেটা হচ্ছে 121, 12-র যে স্কোয়ার আছে সেটা 144, 13-র যে স্কোয়ার আছে সেটা হচ্ছে 169। তো এরকম করে না এই স্কোয়ারগুলো ভাবতে হবে আর এর কাছাকাছি আনতে হবে। কাছাকাছি বলতে এর থেকে বেশি যেটা হবে সেটাই লাস্ট, মানে তার বাইরে আমরা যাব না। তো দেখো আমি যদি 137কে অ্যাপ্লাই করি তো সেটা হলো 12-র স্কোয়ার 144, তাহলে আমার মানে একটা কনফাইনমেন্ট আমি পেয়ে গেলাম যে 1 থেকে আমি 12 পর্যন্ত যত সংখ্যা আছে জাস্ট সেইটুকু চেক করব, যদি কোনো সংখ্যা দিয়ে মেলে তাহলে আমি এটাকে বলে দেবো যে এটা প্রাইম নয় কম্পোজিট, কিন্তু যদি আমার না মেলে তখন আমাকে বাধ্য হয়ে বলতে হবে যে এটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তো 1 থেকে 12-র মধ্যে আবার কি সব দিয়ে ট্রাই করব না, শুধুমাত্র 1 থেকে 12-র মধ্যে প্রাইম নাম্বার দিয়ে ট্রাই করব। প্রাইম কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 হবে না, 11 আছে। এর মধ্যে আবার দেখো 5 দিয়ে যাবে না, কারণ 5 দিয়ে যেটা ভাগ যায় তার শেষে 0 অথবা 5 থাকে, তাহলে এটা 5 দিয়ে যাবে না। 2 দিয়ে যাবে না কারণ এর শেষে জোড় সংখ্যা থাকা চাই। আচ্ছা 3 দিয়ে যাবে না, কারণ এই তিনটের যোগফল মানে 7 আর 3 10 আর 11, 11 তো 3-এর মাল্টিপল নয়, তাই 3 দিয়েও যাবে না। এবার 11 আর 7 এই দুটো দিয়ে চেক করব, 11 দিয়ে ভাগ করে দেখছি যে এটা আসছে না, ঠিক আছে, তাহলে 11ও যাবে না। 7 দিয়ে চেক করব, 7 থেকে 7 নামলো হচ্ছে 6 আর 7, তাই না, তো 67ও যায় না, তাহলে আমার একটা সংখ্যা দিয়েও গেল না, তো আমি এটাকে প্রাইম নাম্বার বলে দেবো যে এটা হলো প্রাইম নাম্বার। ঠিক আছে, 221টা তোমরা ট্রাই করো, আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি। 221 হলো 15-র স্কোয়ার 225, তো ম্যাক্সিমাম তোমার রেঞ্জ হবে 1 থেকে 15, এর মধ্যে সব সংখ্যা না, শুধুমাত্র প্রাইম নাম্বার, এই যেগুলো এখানে লিখেছিলাম 2 3 5 7 11 আর 15 পর্যন্ত যেহেতু বলেছে তাই 13 একটু লাস্ট ট্রাই করবে, তারপরে আর 15-র মধ্যে, হ্যাঁ 15-র মধ্যে এই কটা সংখ্যা এগুলো দিয়ে ট্রাই করবে। এবার আমি যেভাবে শিখিয়ে দিলাম 2 অমিট করে দেবে, 3ও অমিট করা যাবে কারণ 2 আর 2 4 আর 5, 5 দিয়ে যাবে না, এরকম করে করে আর বাকি 3টে সংখ্যা আছে সেটা দিয়ে ট্রাই করে নেবে। এইভাবে অঙ্ক করবে, পরীক্ষায় 4টে অপশান দেয়, তার মধ্যে বলে যে এর মধ্যে কোনটা প্রাইম নাম্বার নয়, তো এইভাবে বার করতে হয়। এরপর কিছু অ্যালজেব্রার ফর্মুলা তোমরা মুখস্থ করে নেবে, এই চারটা আমি এই জন্যই দিয়েছি। এখানে যে অ্যালজেব্রার ফর্মুলাগুলো আছে এগুলো নাম্বার সিস্টেমসে কাজে লাগে, কিভাবে কাজে লাগে অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে। এই কটা মনে করো একটা অঙ্ক এসেছে 2 3 গুণ 2 3 প্লাস 2 ইন্টু 23 আর 43 প্লাস 43 গুণ 43। তো এখানে দেখো এইটাকে আমি যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, এটা হলো 2ab আর এটা বি স্কোয়ার। আমি যদি এই ফর্মুলাটা জানি তখন আমি a প্লাস বি এর হোল স্কোয়ার বলবো, আর এখানে 23 আর 43 এই দুটোকে যোগ করে এর হোল স্কোয়ার করবো, তখন আমাদের অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন এই দুটোকে গুণ করি, এই সবকটাকে গুণ করি, করে করে যোগ করি, একটু ডিলে হয়ে যাবে। তো এরকম অনেক অঙ্ক আছে যেখানে এই অ্যালজেব্রার ফর্মুলাগুলো কাজে লাগে, তো একবার একটু তোমরা এটা মুখস্থ করে নিও। এরপরে যেটা আমি দিয়েছি সেটাও মুখস্থরই জিনিস। 1 থেকে 50 পর্যন্ত 15টা প্রাইম নাম্বার থাকে, 1 থেকে 100 পর্যন্ত 25টা প্রাইম নাম্বার, 1 থেকে 500 পর্যন্ত 95টা, আর 1 থেকে 1000 পর্যন্ত 168টা প্রাইম নাম্বার থাকে। এরপরে হচ্ছে 1 হলো এমন একটা সংখ্যা যেটা যৌগিকও না মৌলিকও না, 2 হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। আচ্ছা তারপরেরটা হলো একমাত্র বেজোড় মৌলিক সংখ্যা হলো 3। তারপর সব থেকে ছোট যৌগিক সংখ্যা হলো 4, আর সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা হলো 9। লাস্ট এইটুকু যেটা আছে হাউ মেনি ডিজিটস 1 to 100, এইটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এরকম মুখস্থ করার কোনো ব্যাপার নেই। দেখো 1 থেকে যদি 99 পর্যন্ত বলি, যে 1 থেকে 99 পর্যন্ত 2 কটা আছে, 3 কটা আছে, তো তোমরা আলাদা করে যদি এটাকে লেখো 2 12 22 32 42 52 62 72 82 আর 92, তো এখানে 2 কটা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। এই 11টা তো আছে, তার সঙ্গে আরও 2-এর যে ঘরটা আছে না, মানে 20 21 22 আর লিখবো না, একবার লিখেছি 23 25 27 আচ্ছা 26 28 আর 29, তো এখানেও কয়েকটা 2 আছে, কটা সেটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কিছু একটা মিসিং হয়ে গেছে, 1 মিনিট, 20 21 22 23, আচ্ছা 24টা মিস হয়ে গেছে, তো হয়ে গেল এই 2কে কাউন্ট করলে 9টা, তো টোটাল 20টা 2 আছে।
তো 1 থেকে 99 পর্যন্ত, এই যে এইখানটায় আমি আলাদা করে বলে দিলাম যে 1 থেকে 99, এখানে আসলে সমস্ত সংখ্যা 20টা করে আছে। তো পরীক্ষায় যদি 1 থেকে 99 পর্যন্ত বলে, মনে রাখবে যে সব সংখ্যা 20টা। কিন্তু যদি পরীক্ষায় আবার একটু ট্রিক্স করে বলে দেয় 1 থেকে 100 পর্যন্ত, তখন এই যে 1 না, 1 কিন্তু 1 থেকে 99 পর্যন্ত 20টাই আছে, কিন্তু 100-র যে 1টা এটা তো কাউন্ট হবে, তাই 1 যোগ হয়ে গিয়ে এটা 21 হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে 2 থেকে 9 যত ডিজিট আছে এই সমস্তটা 20টাই হবে, এবং 1ও 20টাই হবে, কিন্তু প্রশ্নে যদি 99 পর্যন্ত বলে তখন হচ্ছে 20টা, আর যদি 100 পর্যন্ত বলে তখন হবে 21টা, আর 0 হচ্ছে 11টা। 0 তো তোমরা নিজেরাই মানে লিখে কাউন্ট করতে পারবে যে 10, 20 এরকম করতে করতে 100 পর্যন্ত যাবে, আর 0 কটা গুনে নেবে, তো 11টা। মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, বুঝলে দেখবে খুব ইজিলি পারবে, সহজ। এরপর আমরা শিখব ফ্যাক্টরের কনসেপ্ট, তার সাথে অড ফ্যাক্টর আর ইভেন ফ্যাক্টর। দেখো 6-এর ফ্যাক্টর কটা, প্রথমেই বলেছিলাম 1, 2, 3 আর 6। এবার এই সংখ্যাটা আমি যদি পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে যে কতগুলো ফ্যাক্টর আছে, অল ফ্যাক্টর কটা, তুমি এখান থেকে গুনতে পারবে 1, 2, 3, 4, আনসার 4 হবে। তোমাকে যদি প্রশ্ন করে ইভেন ফ্যাক্টর কটা, ইভেন ফ্যাক্টর কটা আর অড ফ্যাক্টর কটা, তো ইভেন মানে কি, ইভেন সংখ্যাগুলো, ইভেন সংখ্যা এখানে কটা আছে, 2 আছে আর 6 আছে, তাহলে ইভেন ফ্যাক্টর এখানে 2টো, আর অড ফ্যাক্টর এখানে 3 আর 1, তাহলে অড ফ্যাক্টরও 2টো, হয়ে গেল না, আমাদের উত্তর বেরিয়ে গেল। কিন্তু এটা তো ছোট সংখ্যার ক্ষেত্রে খুবই সহজ, এরকম করে তুমি লিখতে পারছো। যদি 120 দিয়ে দেয় তখন কি করবে, বা আরও বড় সংখ্যা দিয়ে দেয় 4, 5, 7, 8 এরকম যদি দিয়ে দেয়, তো এরকম বড় সংখ্যা দিলে তখন কি করতে হয়, তার লসাগু করতে হয়। এটা লসাগু করো, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 5 দিয়ে 3, বাস এই পর্যন্তই। এবার গুণের আকারে লিখবে, 2 এখানে কটা, 1টা, 2টো, 3টে, তাহলে 2-এর পাওয়ারে 3, আর 5 কটা, 1টা, তাহলে 5-এর পাওয়ারে 1, আর 3 কটা এখানে, 1টা, তাহলে 3-এর পাওয়ারে 1 হয়ে গেল। এইবার যখন বলবে অল ফ্যাক্টর, এরকম করে আগে লিখে নেবে আলাদা আলাদা করে। যখন বলবে অল ফ্যাক্টর তখন কি করবে, প্রত্যেকটার থেকে পাওয়ারের 1 1 বাড়িয়ে দেবে। 3-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 4, গুণ 1-এর সাথে এই যে এই 3টাকে আমি 1 বাড়িয়ে 4 লিখলাম, এই 1টাকে বাড়িয়ে 2 লিখব, আবার এই 1টাকে বাড়িয়ে 2 লিখব, তাহলে 2 2 4, 4 4 16। এরপরে চলে আসে পরের প্রশ্ন, ইভেন ফ্যাক্টর আর অড ফ্যাক্টর। এইটা আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে শিখবে, কোনোদিনও কনফিউশন আসবে না। অড ফ্যাক্টরকে আগে প্রায়োরিটি দেবে, ঠিক আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 3টেই, তুমি আগে অল ফ্যাক্টরটা বার করে নেবে, তারপরে অড ফ্যাক্টর যেটা সেটাকে প্রায়োরিটি দেবে। অড ফ্যাক্টরের মধ্যে আগে খুঁজবে অড সংখ্যা কোনটা। তো দেখো অড সংখ্যা এখানে কোনটা, এখানে অড সংখ্যা রয়েছে 3টে সংখ্যা তো রয়েছে, একটা হলো 2, একটা হলো 5, আর একটা হলো 3। এর মধ্যে অড সংখ্যা কোন কোন সংখ্যাগুলো, 2 তো অড না, 2 ইভেন, তাহলে 5 হলো অড, 3 হলো অড। তাহলে এই দুটোর পাওয়ারটাকেই শুধু আমরা নেব। কী কী নেব, 5-এর পাওয়ার নেবো আর 3-এর পাওয়ার নেবো। তো 5-এর পাওয়ারে 1 আছে, বাড়িয়ে দাও 2, আর 3-এর পাওয়ারে কত আছে, 1 আছে, এটাকেও বাড়িয়ে 2 করে দাও, তাহলে চলে আসলো অড ফ্যাক্টর হলো 4। তাহলে ইভেন ফ্যাক্টর কত হবে, 16 থেকে 4 বাদ দিয়ে যে সংখ্যাটা আসবে সেটা হলো ইভেন ফ্যাক্টরের ঘরে আমরা লিখে দেবো। এবার পরীক্ষায় যদি প্রশ্ন করে এরকম একটা ফ্যাক্টর দিয়ে শুধু বলে দেয় যে ইভেন ফ্যাক্টর, ধরো একটাই প্রশ্ন এসেছে ইভেন ফ্যাক্টর, তবুও তোমরা অল ফ্যাক্টর বার করবে, করে অড ফ্যাক্টর থেকে বিয়োগ দেবে। কারণ ইভেন ফ্যাক্টরে যে কনসেপ্টটা সেটা যদি তোমরা শেখো, তখন কিন্তু পরীক্ষার হলে তোমাদের কনফিউশন আসবে পরবর্তীকালে, কারণ শুধু তো অঙ্ক না, আরও অনেক সাবজেক্ট তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এবার এর একটা মানে যে রুলটা সেটা হলো 2-এর যে ইয়েটা রয়েছে, মানে পাওয়ারটা রয়েছে, সেটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। মানে এই যে 2-এর পর যে 3 আছে না, 3টাকে 3 রাখতে হয়, আর বাকিগুলোকে বাড়িয়ে দিতে হয়। তো 2 2 4, 3 4 12, দেখো 12ই আসলো, তাই না, উত্তর তো মিললো। কিন্তু অনেক সময় কী হবে, মানে তোমাদের পরীক্ষার হলে এই কনফিউশনটা আসবে যে কোনো একটা সংখ্যা স্যার বলেছিলেন যে স্ট্যাটিক থাকে আর বাকি সংখ্যাগুলোর সঙ্গে 1 যোগ হয়, তো তখন তোমরা কনফিউজ হয়ে যাবে সেটা অড না ইভেন, নাকি সেটা শুধু ফ্যাক্টর বের করার জন্য বলেছিলেন স্যার, নাকি সাম বের করার জন্যে। এরপরে আরও একটা কনসেপ্ট এরপরেই আমি শেখাবো যে এই যে যতগুলো ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলোর যোগফল কত, তার আবার রুল আরেক রকম। তো ওই জন্য আমি বলবো যে তোমরা এরকম কনসেপ্ট পেলে অড ফ্যাক্টরকে আগে প্রায়োরিটি দেবে, ঠিক আছে, তারপরে অল আর অডকে বিয়োগ করে ইভেনকে বার করবে, ঠিক আছে। চলো এবার যেটা বলছিলাম, সাম অফ ফ্যাক্টর আমরা শিখবো। একটু আগেই তোমাদের আমি বললাম যে কোনো যদি ফ্যাক্টর দেওয়া থাকে, ধরো 1 2 0, এর কী কী ফ্যাক্টর বেরিয়েছিল, 2-এর পাওয়ারে 3, আর 5-এর পাওয়ারে 1, আর 3-এর পাওয়ারে 1। এবার এখন কি বলেছে, যত ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো যোগফল কত। আগের প্রশ্নে ছিল কটা ফ্যাক্টর ছিল, আমি একটু বেসিকে বুঝিয়ে দিচ্ছি। 6-এর যেমন 1,
2 3 আর 6 বলেছিল কটা ফ্যাক্টর, তোমরা তো গুনছিলে 1 2 3 4, কিন্তু এখন বলেছে যোগফল কত, তাহলে তোমাকে 6 যোগ 3 যোগ 2 যোগ 1 করতে হবে। প্রশ্নটা এই। তো এটার ক্ষেত্রেও আমরা বড় সংখ্যা যদি আসে ওই একই কনসেপ্টেই করব। আগে আমরা তার লসাগু করে এরকম ছোট ছোট সংখ্যায় ভেঙে নেব। এবার যদি বলে অল ফ্যাক্টরের সাম, যখন সাম বলবে তখন কি করবে, শুরু করবে 2 এর মাথায় সব থেকে ছোট সংখ্যা দিয়ে, 2 এর মাথায় 0 যোগ যোগ হবে এটা, যোগ 2 এর মাথায় 1 যোগ 2 এর মাথায় 2 যোগ 2 এর মাথায় 3, এই পর্যন্ত যাবে। তারপরে পরের সংখ্যাকে নেবে, 5 এর মাথায় 0 যোগ 5 এর মাথায় 1, ঠিক তারপরে যেটা পড়ে থাকবে 3 এর মাথায় 0 প্লাস 3 এর মাথায় 1, এইটাকে এবার ক্যালকুলেশন করবে। তো 2 এর মাথায় 0 মানে কত, 1, 2 এর মাথায় 2 মানে 2, 2 এর মাথায় 2 মানে 4, 2 এর মাথায় 1 মানে 2, 2 এর মাথায় 2 মানে 4, 2 এর মাথায় 3 মানে 8, হয়ে গেল এইটুকু ক্যালকুলেশন। পরেরটা হলো 1 আর 5, তারপরেরটা হলো 1 আর 3, কত আসছে 8 আর 2 10, 10 আর 5 15 গুণ 6 গুণ 4, তো 6 15 90, 90 আর হচ্ছে দিকে 4 36, এটা হলো আমাদের উত্তর। এবার বলবে ইভেন ফ্যাক্টরের সাম বের করো। তো ইভেন ফ্যাক্টরের যদি সাম বের করতে হয়, আমি কি বলেছিলাম, ইভেনকে প্রায়োরিটি দেবে না তোমরা, আগে প্রায়োরিটি দেবে অডকে। এক্ষেত্রেও তাই, অড ফ্যাক্টরের সামকে আগে বার করবে, তারপরে ইভেন। তো অডের ক্ষেত্রে কোন দুটো সংখ্যা নেব, এদের দুজনকে নেব, এই যে 5 এর পাওয়ারে 1 আর 3 এর পাওয়ারে 1, এদের দুজনকে নেব। তো 5 এর মাথায় 0 যোগ 5 এর মাথায় 1 গুণ 3 এর মাথায় 0 যোগ 3 এর মাথায় 1, কত আসছে 6 গুণ 4, তাহলে 24 আসছে। তাহলে এটা অড ফ্যাক্টরগুলোর সাম, এই সামের থেকে 360 বাদ দিলেই যেটা পড়ে থাকবে 3, হ্যাঁ সেটা হলো ইভেন ফ্যাক্টরের সাম। তাহলে আমাদের 3টে উত্তর বেরিয়ে গেল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো প্রাইম ফ্যাক্টর কতগুলো। তো প্রাইম ফ্যাক্টর ওগুলোর থেকে আলাদা, কিন্তু ভালো করে খেয়াল করো, আমরা অড ইভেন প্রাইম আর কম্পোজিট এই 4টে আলাদা করে শিখেছিলাম। তো সেমভাবেই এতক্ষণ যা প্রশ্ন আসছে সেগুলো হলো অল ফ্যাক্টর, অড ফ্যাক্টর আর ইভেন ফ্যাক্টর। এখন এটা আমরা প্রাইম ফ্যাক্টর শিখছি। তো প্রাইম ফ্যাক্টরটা মনে রাখবে একটু আলাদা। প্রাইম ফ্যাক্টরের ক্ষেত্রে কোনো যোগ হবে না, পাওয়ারগুলোর যে মাথায় সংখ্যাগুলো আছে সেগুলোর সাথে 1 আর যোগ হবে না। তো এখানে প্রাইম সংখ্যাগুলো কোনগুলো সেগুলো আগে খুঁজি। 2 হলো প্রাইম সংখ্যা, 5 হলো প্রাইম সংখ্যা, 7ও প্রাইম সংখ্যা আর 3ও প্রাইম সংখ্যা। তো এই প্রাইম সংখ্যাগুলোর যে মাথায় পাওয়ার আছে সেগুলোর যোগফল হলো ততগুলো প্রাইম ফ্যাক্টর। তো 2 এর পাওয়ারে 3 আছে, 2 প্রাইম নাম্বার, তো এর 3ই লিখে দেবো, এর সাথে কোনো যোগ করব না। 5 এর ক্ষেত্রেও 5 প্রাইম নাম্বার তাই 3 লিখবো, 7 প্রাইম নাম্বার তাই 4 লিখে দেবো, আর 3 প্রাইম নাম্বার তাই 6 লিখে দেবো। 6 আর 4 10 আর 6 16, এতগুলো প্রাইম সংখ্যা আছে। এরপর আমরা শিখব 7, 11 আর 13 এর ফ্যাক্টর দিয়ে কিছু কনসেপ্ট আছে যেটা আমরা কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, যেমন ধরো 7 আর 11 আর 13 এই তিনটে যদি গুণ করি তো 1001 আসে। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে 1001, 101, 1001 আর 0101, এর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে বা 11 দিয়ে ভাগ যাবে বা 13 দিয়ে ভাগ যাবে, অথবা 7, 11, 13 তিনটে দিয়েই ভাগ যায় এমন কোন সংখ্যা। তো ডাইরেক্ট যদি আমরা মুখস্থ করতে পারি তো এই অঙ্কটা তখন আমরা খুব সহজেই করতে পারবো। এবার দ্বিতীয় কনসেপ্টটা হলো 1001 এই সংখ্যার সাথে আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি, ধরো 1 2 3, তখন ওটা দুবার রিপিট হয়, 1 2 3, 1 2 3। তার মানে যে কোনো সংখ্যা যদি মানে তিনটে সংখ্যা দুবার রিপিট হয় তাহলে সেটা অবশ্যই 1001 দিয়েও ভাগ যাবে অথবা 7, 11, 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, পরীক্ষায় ধরো প্রশ্ন এসেছে 2 5 6 আর 2 5 6, এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? তো এটা এই 4টে সংখ্যা দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, এইখানটায় আমি সেটা বুঝিয়ে দিয়েছি, এই দেখে নাও 3বার রিপিট হয়েছে, সরি 3টে সংখ্যা দুবার রিপিট হয়েছে। আচ্ছা, লাস্ট যে কনসেপ্টটা সেটা হলো যে কোনো সংখ্যা যদি 6বার রিপিট হয়, এখানটায় দেখো 4 6বার, 1 6বার, 6 6বার আর 8 হলো 6বার। তো এরকম কোনো সংখ্যা যদি 6বার রিপিট হয় তাহলে 7, 11 আর 13 এই তিনটে সংখ্যা দিয়ে তো যাবেই, তা বাদেও এক্সট্রা করে 3 দিয়েও যাবে আর 37 দিয়েও যাবে। এক্সট্রা এই দুটো সংখ্যা একটু মনে রাখবে, 3 দিয়েও যায় আর 37 দিয়েও যায়। ঠিক আছে, এই 5টা সংখ্যা দিয়ে এরকম যায়। রেকারিং ডেসিমাল, রেকারিং শব্দের অর্থ হলো বারবার যেখানে আমরা রিপিটেশন দেখি। ধরো যারা পোস্ট অফিসে টাকা রাখে তো ওখানে বলে রেকারিং ডিপোজিট, আরডি। হ্যাঁ, তো প্রতি মাসে 500 টাকা করে বা 1000 টাকা করে। তো ওইটার সঙ্গে ওইটা কিছুটা সিমিলার। যেমন ধরো
0.234। এবার 3 4 বারবার রিপিট হচ্ছে, 3 4 বারবার রিপিট হচ্ছে। তখন আমরা কি করব, এই 3 4 এতবার না লিখে প্রথমবারেই একটা এরকম লম্বা দাগ অথবা দুটো এরকম পয়েন্টের মতো মানে সাইন দিয়ে এটাকে স্টপ করিয়ে দিতে পারবো, এটা আর আমাদের লেখা লাগবে না। তো এই দাগটাকে বা এই দুটো পয়েন্টটাকেই বলা হয় পৌনঃপুনিক, ঠিক আছে। এবার 0.234 এই যে দুটো পয়েন্ট, এটাকে যদি আমি সংখ্যায় আবার আনতে চাই তখন কিভাবে সংখ্যায় নিয়ে আসবো, মানে কোনো একটা রেশিও বা রেশনাল ফরম্যাটে আনবো। হ্যাঁ, ধরো 1/3 আনতে হবে বা 2/7, সেটা কিভাবে আনবো, পরীক্ষায় এটাই প্রশ্ন করে। তো তখন কি করবে, এটা আমি একটা স্টোরির মাধ্যমে বলে দিচ্ছি যে এই অঙ্কে যারা পৌনঃপুনিক তারা একটা টিম তৈরি করছে, আর যারা পৌনঃপুনিক না তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে কটা পৌনঃপুনিক আছে, 3-এর মাথায় একটা, 4-এর মাথায় একটা, তাহলে দুটো সংখ্যা, তো দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9 নেবে, এরা হচ্ছে ভ্যালুয়েবল। আর যে 2 রয়েছে যার মাথায় পৌনঃপুনিক নেই সে হচ্ছে ফালতু, মানে তাকে আমরা টিম থেকে বাদ দেবো, তার কোনো ভ্যালুই নেই, তাহলে সে হলো 0। এইবার পুরো দলটা আগে তৈরি হয়েছিল, তাই পুরো দল আগে আমরা লিখব। এখান থেকে এরা ঠিক করলো কি, যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে আমরা আমাদের দল থেকে বাদ দেবো, তো এই পুরো দল থেকে 2কে বাদ দিয়ে দিল। তখন বিয়োগ করার পরে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই হবে তোমাদের উত্তর। পরীক্ষায় অনেক সময় এরকম আকারেও দেয় বা একটু ছোট করেও দেয়। তো ধরো 2 দিয়ে কাটলে বা যেভাবে যতটা কাটা যায়, 11 2 22, 6 2 12, 3 3 0, আরও যদি হ্যাঁ কাটবে 2 দিয়েও কাটবে, তো এরকম করে করে যত ছোট আনা যায়, ঠিক আছে, কাটতে থাকবে। তো এইটাই আমার শেখানোর ছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার ধরো পয়েন্টের আগে একটা সংখ্যা আছে 4.325, এখানে পৌনঃপুনিকটা এদের মাথায় আছে, তো কি করবে, 4কে 4-এর মতোই মানে লিখে দেবে, 4কে নিয়ে কোনো অসুবিধা নেই, এখানটা প্লাস সাইন দিয়ে দেবে, দিয়ে বাকি এই 3 পয়েন্টের পরে যারা আছে তাদেরকে নিয়ে মেন কাজ করবে। তো এখানে 325 আছে, কিন্তু পৌনঃপুনিক তো দুটোই, তাই দুটো 9 আসবে, আর 3-এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাই এর ভ্যালু 0, ঠিক আছে। এবার পুরো দলটাকে লিখবে, দল থেকে কাকে বাদ দিয়ে দেবে, 3কে বাদ দিয়ে দেবে, ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই, ঠিক আছে। এটা রেকারিং ডেসিমাল, মানে পৌনঃপুনিক থেকে তোমরা কি করে ডেসিমালে কনভার্ট করবে সেই কনসেপ্টটা আমি বোঝালাম। আর একটু বলে দিই, অনেক সময় পরীক্ষায় 2.357 এটার মাথায় পৌনঃপুনিক বিয়োগ 1.253 এটার মাথায় পৌনঃপুনিক, এরকম করে বিয়োগ করতে বলে। তো তোমরা ভগ্নাংশে কনভার্ট না করে একটা কাজ করতে পারো, 2.3575757 এরকম করে একটু বেশি করে লিখে নিলে, আর এখানে 1.2535353 এরকম করে একটু বেশি করে মানে 2-3 ঘর এরকম লিখে নিলে, নিয়ে এখান থেকে এবার বিয়োগ করলে যে উত্তরটা বেরোবে সেটা দেখবে অপশানে থাকে। এটাকে যদি এরকম দশমিকে কনভার্ট করে তারপরে বিয়োগ করো, উত্তর আসবে কিন্তু একটু দেরি হবে। এবার শিখবো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, টেস্ট অফ ডিভিসিবিলিটি। ডিভিসিবিলিটি অর্থাৎ 2 4 8 আর 16, এটা আমরা আলাদা করে শিখবো। 5 25 125 এটা আমরা আলাদা করে শিখবো। আর এর মধ্যে থেকে 7 13 এটা আলাদা করে শিখবো, ঠিক আছে। আচ্ছা, 5-এর সাথে 10টাও নিয়ে নিই, 10, আর থাকছে 11টা পুরো আলাদাভাবেই শিখবো, 11 কনসেপ্টটা পুরোটাই আলাদা। আর রয়েছে 3 আর 9, আরেকটা গ্রুপ হলো 3 আর 9-এর। আচ্ছা, এটাই হবে 3 আর 9, বাস এই কটা শিখে নিলে আর খুব একটা লাগবে না। এবার 2 4 8 16 এদেরটা আগে শিখি। যে কোনো সংখ্যার শেষে 6 4 8 2 3 5 4 6 কোনো একটা বড় সংখ্যা দেওয়া আছে, তোমাকে বললো যে এটা কি 2 দিয়ে ভাগ যায়। তুমি যদি এই ডিভিসিবিলিটিটা মানে যে রুল সেটা জানো, তাহলে ইজিলি বলতে পারবে। 2 দিয়ে ভাগ যেতে গেলে কি করতে হবে, শেষ একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করতে হবে। তো 2 দিয়ে 6 ভাগ যায়, 3 2 6, তার মানে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 আমাদের হয়ে গেল। এবার 4-এর ক্ষেত্রে কি, দুটো সংখ্যা 4 দিয়ে 46কে ভাগ যায় কিনা দেখতে হবে। 4 দিয়ে 46 যায় না, 4 11 44 হয়, তো এই জন্যে 4 দিয়ে এটা ভাগ করা যাবে না, ঠিক আছে। এইভাবে আমরা চেক করব 4-এর ক্ষেত্রে। তাই 8-এর ক্ষেত্রে কি, 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যায় 8 দিয়ে ভাগ যাবে, 8ও হয়ে গেল। 16 কি, 16-র ক্ষেত্রে 4টে সংখ্যা, মানে সিকোয়েন্সটা তো বুঝতেই পারছো, এদিকেও যেমন 2 2 করে বাড়ছে, এদিকেও তেমন 1 1 করে ঘর বাড়ছে। তো এইভাবে আমি শেখালাম যাতে এর সাথে এর যে রিলেশন সেটা তোমরা বুঝতে পারো এবং পরবর্তীকালে মানে ভুলে না যাও, মনে থাকে। তো 2 4 8 6 আমাদের হয়ে গেছে। এবার আমরা শিখবো 11 খুব দারুণ একটা কনসেপ্ট। ধরো 5টা সংখ্যা আছে, 5 2 4 3 6, আচ্ছা একটু বাড়িয়ে দিই সংখ্যাটা, 8 9 7। কি করবে, অল্টারনেট ডিজিটগুলোকে যোগ করবে। অল্টারনেট ডিজিট বলতে, অল্টারনেট হলো দেখো
5 4 6 9, এক ঘর বাদ দিয়ে এক ঘর যোগ করে আলাদা করে লিখবো। 5 আর 4 9, 9 আর 6 15, 15 আর 9 24, 24 লিখে দিলাম। আচ্ছা, বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে তাদের যোগফল করব। 2 এর থেকে 3, 3 এর থেকে 8, 8 এর থেকে 7, তাহলে 2 আর 3 5, 8 আর 5 13, 13 আর 7 20, তাহলে একদিকে 24 বেরোলো, একদিকে 20 বেরোলো। অল্টারনেট সংখ্যাগুলো যোগ করার পর এই দুটোর বিয়োগফল যদি 0 অথবা 11 আসে তাহলেই এটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো এই দুটোর বিয়োগফল 0 অথবা 11 কি এসেছে? না, আসেনি, 4 এসেছে, তাই এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। 11 আমি তোমাদের শিখিয়ে দিলাম। এইবার চলে আসি আমরা 5, 25 আর 125-এ। ঠিক 2 এর মতোই কনসেপ্ট। কোনো একটা সংখ্যার শেষে আগে একটা সংখ্যা লিখে নিই, 5 2 5 6 2 5 0। আচ্ছা, কোনো একটা সংখ্যার শেষ সংখ্যাটা যদি 0 0 অথবা 5 হয় তাহলেই সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এইখানে শেষে 0 আছে, তাহলে অবশ্যই এটা 5 দিয়ে যাবে। তো 5-এর ডিভিসিবিলিটি তোমরা শিখে গেলে। এরপর আসছে 25। 25টাও দেখো 2 এর ক্ষেত্রে যেমন 2 2 4, 4 2 8, 8 2 16, একটা একটা করে ঘর বাড়ছিল, এই ক্ষেত্রেও তেমন 5 5 25, 5 25 125, এরকম করে একটা করে ঘর বাড়বে। তো 5-এর পরে যখন আমি 25টাকে দেখবো যে 25 দিয়ে এই সংখ্যাটা ভাগ যায় কি না, তখন দুটো সংখ্যা নেব। ঠিক আছে, এই 50কে নেব। 50 যদি 25 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যায় 25 দিয়ে ভাগ যাবে। হয়ে গেল 25। এরপরে আমরা 125কে দেখব। 125টা তিনটে সংখ্যা নেব, 250কে নেব। 250 যদি 125 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যায় 125 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এরপরে চলে আসি 10। 10-এর ক্ষেত্রে একটাই রুল, শেষে একটা 0 থাকতে হবে। এই যে 0 রয়েছে না, এই 0 থাকলে সেটা 10 দিয়ে যাবে। শেষে যদি 5 থাকতো তাহলে কিন্তু 10 দিয়ে যেত না। এরপর আমরা শিখবো 3 আর 9। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর খুব কাজে লাগে। 3 আর 9-এর দেখো কোনো একটা ডিজিট যদি থাকে তার সমস্ত ডিজিটগুলো যোগ করব। সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যাবে। যেমন 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 2 18, 18 আর 19, 19 আর 2 21। তাহলে এই সমস্ত সংখ্যা যোগ করলে কত হচ্ছে? 21 আসছে। 21 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 3 7 21। তো এই পুরো সংখ্যাটাই তখন 3 দিয়ে ভাগ যাবে। আর 9-এর ক্ষেত্রেও একই রুল, এই সব কটা যোগ করব, করে দেখব এই 21 বেরোচ্ছে তো এইটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 21 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 3 আর 9ও তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর পড়ে থাকছে 7 আর 13। 7 আর 13 খুবই একটা ভালো কনসেপ্ট, একটু আলাদা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, ধরো এই সংখ্যাটাকে আমি আবার লিখছি 2 5 6 4 8 2 3 5 4 6। তোমরা ডান দিক থেকে, মনে রাখবে ডান দিক থেকে তিনটে তিনটে করে স্লাইড করে দেবে। এই হলো তিনটে সংখ্যার একটা স্লাইড, এটা হচ্ছে তিনটে সংখ্যার একটা স্লাইড, আর এই হলো এই তিনটে সংখ্যার স্লাইড। ঠিক আছে, তিনটে তিনটে স্লাইডে ভাগ করে দেবে, হয়ে গেল। এইবার ঠিক 11-র মতোই অড সংখ্যা, মানে একটা বাদে একটা যোগ করবে। তাহলে এটা একটা সংখ্যা, দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয়টায় চলে গেলাম। তো 2 আর 823 এই দুটো যোগ করবে, কত হচ্ছে? 825। আর এদিকে 546 আর 564-কে যোগ করবে, 546 আর 564। 6 4 10, 6 4 10 এর 11, আর এদিকে 11। এই যে দুটো সংখ্যা বেরোলো তাদের বিয়োগফল করবে। ঠিক 11-র মতোই কিছুটা, 11-র যেটা আমি শেখালাম ডিভিসিবিলিটি, কিছুটা ওই কনসেপ্টেরই, কিন্তু আগে তিনটে করে স্লাইড দিয়ে সংখ্যাটাকে ভাগ করে নেবে, তারপরে ওই সেম প্রসেসে যাবে যেভাবে তোমরা 11টা শিখেছো। তো এটা হলো 5, 2 আর 1 3, 8 বেরোলো, আর 8 আর 1 9, 2 বেরোলো। এবারে যে 285, এটা কি 7 দিয়ে বা 13 দিয়ে ভাগ যায়? যদি যায় এই ভাগফলটা, তাহলে বলবো যে হ্যাঁ এই পুরো সংখ্যাটা 7 বা 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, যদি না যায় তাহলে যাবে না। তো সমস্ত ডিভিসিবিলিটির রুল তোমাদের শিখিয়ে দিলাম। এবার এক্সট্রা করে যদি তোমাদের মনে হয় যে 6-এর কী হবে, তারপরে 24-এর কী হবে, 12-র কী হবে, এগুলো মানে কমন সেন্স অ্যাপ্লাই করবে। 6 কি হয়? 2 গুণ 3, তার মানে সেখানে 2-এরও রুল যাবে, 3-এরও রুল যাবে। দেখবে যে শেষে 2 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা আছে কি না, সব কটা যোগ করলে যোগফল 3 দিয়ে ভাগ যায় কিনা। 24-এর ক্ষেত্রে তোমরা দেখবে 3 আর 8 দিয়ে যায় কিনা, 12-র ক্ষেত্রে তোমরা দেখবে 3 আর 4 দিয়ে যায় কিনা। ঠিক আছে, এইভাবে চেক করে নেবে। এবার অনেকের মনে হতে পারে যে 17ও তো আছে, 19ও তো আছে, সেগুলো তো মানে শেখানো হলো না। কিছু কিছু জিনিস মানে বেশি না শেখাই ভালো। এর আলাদা কনসেপ্ট আছে, ওই শেষ সংখ্যাকে 4 না 5 দিয়ে গুণ করে তারপরে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, এরকম করে আছে, কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে না অ্যাপ্লাই করা যায় না। তো এগুলো দিয়ে চেক করবে, এগুলো দিয়েই আসে পরীক্ষায়। আমি গ্যারেন্টি দিচ্ছি যে যা আমি শেখালাম এর ভেতরেরই ডিভিসিবিলিটি দিয়ে পরীক্ষায় আসবে, আর আদার্স আসবে না। তো ওগুলো ফালতু শিখে সময় নষ্ট করেও লাভ নেই, আর এক্সট্রা বার্ডেন নিয়েও লাভ নেই।
এবার হলো মডুলাস অফ এ নাম্বার। খুব সহজ একটা কনসেপ্ট, যে কোনো সংখ্যা মডের ভেতরে থাকলে সেটা যে চিহ্নই থাকুক না কেন বাইরে বেরোলে সেটা প্লাস হয়ে যাবে। একটা মডের ভেতরে -4 আছে, আরেকটা মডের ভেতরে -2 আছে, আরেকটা মডে 1 আছে, আরেকটা মডে 2 আছে। তো এইটাকে যখন আমি মড থেকে বের করব, ওই সরল অঙ্কগুলো যখন করবে না, সরলীকরণ, তো ব্রাকেট থাকবে, অফ থাকবে, ভাগ, গুণ, যোগ, তো এক এক করে তো করতে হয়, এই মড ওর মধ্যে দিয়ে দেয়। তো মড থেকে যখন বের করবে অনেকের মনে হতে পারে -4, এখানে হয়তো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -4। বিষয়টা তা না, এখানে +4ই হবে, কারণ মড থেকে যখন এই সংখ্যাটা বেরোবে এ নিজে ধনাত্মক আকারে বেরিয়ে আসবে, আর এই প্লাস তখন এর সাথে গুণ হয়ে +4 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, -2 মড থেকে বেরিয়ে শুধু 2 হবে, 1 1 হবে, আর 2 2 হবে। এবার শিখবো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ফ্যাক্টোরিয়াল বলতে যে কোনো একটা সংখ্যা, মনে করো 35, এর পেছনে একটা বিস্ময় সূচক টাইপের একটা চিহ্ন দেওয়া আছে, এটাকেই বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এরকম করতে করতে পরপর পরপর গুণ আকারে সমস্ত সংখ্যা যাচ্ছে এবং শেষে গিয়ে 35-এ গিয়ে থেমেছে। এইটাকে তোমরা পরপরও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, 35 ফ্যাক্টোরিয়াল গুণ 35 ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হবে না, 35 গুণ 34 গুণ 33 গুণ 32, এরকম করতে 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 গুণ 1 পর্যন্ত যাবে। তো এটাকে উল্টো আকারে লেখাটাই সব থেকে ভালো হবে। কেন? কারণ অনেক সময় দেখা গেল 35 ফ্যাক্টোরিয়াল একে 32 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো, প্রশ্নে এলো, তখন ক্যালকুলেশনটা সহজেই করতে পারবে। 35 গুণ 34 গুণ 33। এবার দেখো 32-এর পরের থেকে তো পরপর পরপর সেই কমতেই থাকছে, মানে 1 পর্যন্তই তো যাবে। তো আমি এটাকে 32-এর ফ্যাক্টোরিয়াল লিখি। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল লিখলাম। এটাকে ভাগ করছি আমি 32-এর ফ্যাক্টোরিয়াল দিয়েই, তাহলে এটা দিয়ে আর এই 32 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেটে দিলাম, তাহলে এই যে 3টে সংখ্যা পড়ে থাকছে এটা গুণ করলেই আমার উত্তর বেরিয়ে যাবে। এই সুবিধাটা হয়। তো ফ্যাক্টোরিয়াল শিখিয়ে দিলাম। আরেকটা জিনিস জেনে রাখো, 0 ফ্যাক্টোরিয়াল সবসময় 1 হয়, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 1। ঠিক আছে, এরপর শিখবো ডিভিডেন্ড, ডিভাইজার, কোশেন্ট আর রিমাইন্ডার। যে কোনো একটা সংখ্যাকে যখন ভাগ করা হয় তার 4টে নামকরণ করা হয়। ধরো 7কে আমি 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দিয়ে ভাগ করছি বলে 4 এখানে থাকবে, 7 মাঝখানে থাকবে। ভাগ করার পর দেখো 4 একে 4, যে সংখ্যাটা আসছে সেটা এখানে লিখলাম। যা দিয়ে ভাগ করলাম, এই যে 1 বেরোলো এটাকে ভাগফল বলে, আর এখানে নিচে যেটা 2টো বিয়োগ করে 3 আসছে এটাকে অবশিষ্ট বলে। এবার চার্টের মাধ্যমে তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি। এটাকে বলে ডিভাইসর, এটাকে বলে কোশেন্ট, এটাকে বলে রিমাইন্ডার, আর এটাকে বলে ডিভিডেন্ড। যারা পার্টনারশিপের ব্যবসা করে তারা এই ডিভিডেন্ড শব্দটার সঙ্গে একটু হলেও সড়গড়, কিংবা যারা ওই সমিতি করে টাকা পয়সা খাটায় তারাও একটু একটু জানে যে কোনো একটা আমি ব্যবসা করলাম, সেখানে আমার লাভ হলো, সেই লাভ ধরো তোমরা দুজন, লাভ হয়েছে 50 টাকা, দুজনে মিলে কি করলে ওই যে 50 টাকা সেটা দুজনে মিলে ভাগ করে নিলে, তো ডিভিডেন্ডকেই ভাগ করা হয়। ঠিক আছে, যে টাকাটাকে ভাগ করা হচ্ছে ওটাকেই ডিভিডেন্ড বলে। তো ডিভিডেন্ড হলো মাঝখানে থাকে, যেটাকে ভাগ করা হয়, যা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ডিভিজার, কোশেন্টকে ভাগফল বলে, আর রিমাইন্ডার হলো অবশিষ্ট। এবার অনেকে এর আবার ফর্মুলা মুখস্থ করায়, এমন মুখস্থ করার মতো কোনো ফর্মুলা নেই। বিষয়টা হলো ডিভিডেন্ড কি করে আসছে। ডিভিডেন্ড হচ্ছে ডিভাইজারের সাথে যখন আমি কোশেন্টটা গুণ করছি, কোশেন্টটা গুণ করে যখন আমি রিমাইন্ডার যোগ করছি, তখন আমার আসে ডিভিডেন্ড, তাই না? তো এর আলাদা করে কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। সিম্পলি দেখো 7 কি করে আসবে, 4-এর সাথে 1 গুণ করলাম, গুণ করে 3 যোগ করলাম, সমান সমান আমার 7 আসলো। জাস্ট এইটা বুঝলেই হবে, আর কিছু না। 4 একে 4, 4 3 7 চলে আসলো, এটাই হচ্ছে এর ফর্মুলা। এরপর আমরা শিখব কিছু ফর্মুলা। মনে করো 1 থেকে শুরু হয়েছে এমন একটা সিরিজ যেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে, 1 2 3 4 5 6, এরকম করতে করতে n পর্যন্ত সংখ্যা রয়েছে। তো এই টোটাল সিরিজের যোগফল কত হবে? তো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হলো n ইন্টু n প্লাস 1/2। এবার দেখো, যদি 1 থেকে 70 পর্যন্ত বলতো, ধরো 1 থেকে n মানে হচ্ছে কতগুলো পদ, তো 70 পর্যন্ত বলেছে, তাহলে কতগুলো পদ? 70টা পদ, অর্থাৎ n এর ভ্যালু 70। তখন আমরা n এর জায়গায় 70 লিখে অঙ্কটা করব। 70 আর 70 আর 1 যোগ করলে 71 ডিভাইডেড বাই 2। এটা কাটাকুটি করে যেটা আনসার হবে সেটাই হলো এর সাম। এবার এই একই সিরিজের যদি অডগুলো যোগ করতে বলে, 1 3 5 7, এরকম করতে করতে যদি n পর্যন্ত সংখ্যা বলে, তখন তার সূত্র কি হবে? তখন হবে n স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা। ঠিক আছে, আর যদি ইভেন বলে
তখন এই যে সূত্রটা রয়েছে না, যেখানে লেখা আছে দেখো n ইন্টু n প্লাস ওয়ান, এটা তোমরা সূত্র ডাইরেক্ট মুখস্থ করতে পারো, বা কীভাবে আসে এটা যদি বোঝো তাহলে আর সূত্র অ্যাপ্লাই করতে, মানে সূত্র মুখস্থ করতে হবে না। দেখো তোমরা প্রথমে শিখলে কি, সমস্ত যে সিরিজ 1 2 3 4 5 6 পরপর যেটা আছে সেটার সূত্র হলো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এবার ধরো তোমাদের ইভেন সংখ্যাগুলো যোগ করতে বলেছে, 2 4 6 8 10 ডট 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 n। এবার 2 তোমরা প্রথমে কমন নিয়ে নাও, তাহলে 1 2 3 4 5 এরকম করতে করতে n পর্যন্ত আসবে। এবার এইটুকুর যে সূত্রটা সেটা লিখে দাও। 2 তো এখানে গুণ আকারে আছে, 2 পাশে থাকবে, আর এটা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো 2 আর 2 তো কেটে যাচ্ছে, তাহলে এইটুকু চলে আসছে না, এই যে n ইন্টু n প্লাস ওয়ান, আর এটাই দেখো সূত্রে এখানে লিখে দিয়েছে n ইন্টু n প্লাস ওয়ান। তো এই দুটো সেম, তো এটা সূত্র আকারেও মুখস্থ করতে পারো, বা এইভাবে তোমরা বের করে করতে পারো। আর মাত্র দুটো সূত্র আছে, এই 4 নম্বরটা আর 5 নম্বরটা। 4 নম্বর সূত্রটা হলো, এই যে সিরিজটা রয়েছে এটা যদি স্কোয়ার আকারে থাকে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, অর্থাৎ সবকটা সংখ্যা যদি স্কোয়ার আকারে থাকে, তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এইটা প্রথমে যেমন লিখেছিলে এরকম লিখে নেবে, এর সাথে গুণ করবে 2n প্লাস ওয়ান বাই থ্রি। অর্থাৎ এখানে যে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু এটা আগে লিখবে, তার সাথে 2n প্লাস ওয়ান বাই থ্রি এটা গুণ আকারে লিখবে। এইভাবে যদি সূত্রটাকে মনে রাখতে পারো তাহলে সবসময় সূত্রটা মনে থাকবে, কনফিউশন আসবে না। এবার লাস্ট সূত্র হলো, যদি 1-এর মাথায় কিউব থাকে, 2-এর মাথায় কিউব থাকে, 3-এর মাথায় কিউব থাকে, অর্থাৎ সমস্ত সংখ্যাগুলোর পাওয়ার যদি কিউব হয় তখন তার সাম কত হবে। তো ওই একই সূত্র আবার লিখবে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এইটাকে হোল স্কোয়ার করে দেবে। এটাই হলো সূত্র। নেক্সট কনসেপ্টটা আমরা বেসিক একদম সংখ্যা ধরে করব, এইভাবে ডাইরেক্ট মুখস্থ করব না। অনেকে দেখবে এটাকে ডাইরেক্ট মুখস্থ করে, যে এম যদি অড হয় তাহলে এই দিয়ে ভাগ যাবে, যদি ইভেন হয় তাহলে এটা দিয়ে ভাগ যাবে, হ্যাঁ এরকম করে করে মুখস্থ করে নেয় ডাইরেক্ট। কিন্তু আমরা এটা একদম বেসিক সংখ্যা ধরে করব, করে সেখানে জেনারেল তোমরা যদি একটা কনসেপ্ট অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে যে কোনটা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো পরীক্ষায় এসেছে এক্সের, মানে এক্সের পাওয়ারে এম আর এর পাওয়ারে এম যেটা লেখা আছে, এটা আসলে পরীক্ষায় কি আসবে 42, মানে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, তার পাওয়ারে ধরো 23 দিয়ে দিল, আর এ অর্থাৎ 41 হতে পারে, যে কোনো একটা আলাদা সংখ্যা হতেই পারে, সেটার মাথায়ও 23। এবার বলে দিল এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটাই আমি মানে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এইবার তোমরা না খেয়াল করবে যে এই লাস্ট লাইনটা কি বলছে, এই একদম শেষের লাইনটা, এভরি ন্যাচারাল নাম্বার ফর ভ্যালুজ ইভেন ভ্যালুজ অফ এম ফর অড ভ্যালুজ অফ এম, এই যে কথাগুলো বলেছে না, এইগুলো তোমরা খেয়াল রাখবে, আর এই অনুযায়ী সংখ্যাগুলোকে ধরবে। ধরো এক্সের পাওয়ারে এম আছে আর এর পাওয়ারে এম আছে, এই ক্ষেত্রে এম হলো ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয়, 1 থেকে স্টার্ট হয়, তাহলে এক্সের পাওয়ারে 1 ধরো আর এর পাওয়ারেও 1 ধরো, তাহলে কত হয় এক্স মাইনাস এ। তাহলে যত ন্যাচারাল নাম্বার আছে সেই নাম্বারগুলো যদি এক্সের পাওয়ারে আর এর পাওয়ারে থাকে তখন এক্স মাইনাস এ দিয়ে সেটা ভাগ যায়। অর্থাৎ ধরো 42 আছে, তার পাওয়ারে 20 আছে, আর এটা রয়েছে 21, এর পাওয়ারেও 20 আছে, এটা তো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এটা অবশ্যই 42 মাইনাস 21 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ উত্তর আসছে আমাদের 21, অপশানে 21 উত্তর থাকবে। নেক্সট দেখো ইভেন ভ্যালুজ অফ এম। ইভেন ভ্যালু বলতে আবার লিখে দিই এক্সের পাওয়ারে এম আর এর পাওয়ারে এম। ইভেন মানে তোমরা শুরু করবে 1 থেকে, ঠিক আছে, তো 1 তো ইভেন নয়, এবার পরের সংখ্যা ধরবে 2, এক্সের পাওয়ারে 2 ধরো আর এর পাওয়ারেও 2 ধরো, তাহলে কি হয় সূত্র হয়ে যায় না এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ। তাহলে এরকম যখনই ইভেন ভ্যালু আসবে তখন এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, এটাই বলেছে। তো পরীক্ষায় কি আসলো 40 তার পাওয়ারে 24, আর এটা হলো 34 তার পাওয়ারেও 24, তাহলে এটা তো ইভেন ভ্যালু, তাই না, 24 আর 24 এই পাওয়ারটা তো ইভেন, তাহলে 40 প্লাস 34 দিয়েও এটা ভাগ যাবে, আর 40 মাইনাস 34 এটা দিয়েও ভাগ যাবে। এই আগেরটা যেটা বললাম এটার ক্ষেত্রেও সেমই হবে, কিন্তু মানে তোমাকে আগে ন্যাচারাল নাম্বার হিসাবে দেখতে হবে, তো ন্যাচারাল নাম্বার হিসাবে 42 মাইনাস 21 এইটা দিয়ে তো যাবেই, আবার এটাকে যদি তুমি ইভেন ভ্যালুও কনসিডার করো এই সূত্র অনুযায়ী, মানে সাথে যেটা বলেছে এই যে ইভেন ভ্যালু, এইটা হিসাবেও যদি তুমি 20কে ইভেন সংখ্যা ধরো তাহলে দেখো এর বিয়োগ ফল দিয়ে তো যাচ্ছে, আবার যোগ ফল দিয়েও কিন্তু যাবে। ঠিক আছে, এ দেখো 2 আর 1 3, 4 আর 2 6, 63 দিয়েও যাবে। 8 নম্বরে বলেছে দেখো এক্সের পাওয়ারে এম আর এর পাওয়ারে এম, মাঝখানে প্লাস, এখানে এম এর ভ্যালু যদি অড হয় তাহলে কি দিয়ে ভাগ যাবে। তো আমি বলেছিলাম 1 থেকে স্টার্ট করবে, তো 1 দিয়ে আমরা ন্যাচারাল নাম্বার হিসাবে এখানে 1 ধরেছিলাম, এখানে ইভেন ভ্যালু হিসাবে 2 ধরেছিলাম, তো এখানে অড বলেছে তাহলে এখানে 3 দিয়ে দেখি, তো এক্সের পাওয়ারে 3 আছে আর এর পাওয়ারেও 3 আছে,
এর যে সূত্রটা হয় সেটা আমরা এখন লিখব, এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে তো আমরা বুঝতেই পারছি যে এই এক্স প্লাস এ এটা এর ফ্যাক্টর, তাহলে অবশ্যই এক্স কিউব প্লাস এ কিউব এটাকে এক্স প্লাস এ দিয়ে ভাগ করা যাবে। কেন? কারণ এইটা সমান সমান কিন্তু এইটা আসছে, এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এ, তাহলে একে কিন্তু আমরা এক্স প্লাস এ দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, এটাকে কিন্তু এক্স প্লাস এ দিয়ে ভাগ করতে পারবো, তখন না এটা এটা কেটে যাবে। তো এটাই বলেছে যে এক্স প্লাস এ দিয়ে ভাগ চাই। এবার আমি দেখো যা যা বললাম এখানে কিন্তু মানে ডাইরেক্ট সূত্র আকারে মুখস্থ করিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে সংখ্যা ধরিয়ে শেখালাম, যার ফলে প্রথমটাতে আমরা এক্স মাইনাস এ দেখলাম যে কি করে ওটা ভাগ যাচ্ছে, তারপরে এই ক্ষেত্রেও দেখলাম এক্স প্লাস এ দিয়ে তো যাচ্ছেই, আবার এক্স মাইনাস এ দিয়েও যাচ্ছে, আবার এই ক্ষেত্রে দেখো এক্স প্লাস এ দিয়েই যাচ্ছে। তো এটা আমি প্রমাণ করে দিলাম 1 2 3 এইভাবে ধরে। এবার পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, ধরো দুটো সংখ্যা দিয়ে দিল 41 আর 23, এই দুটো সংখ্যা দিয়ে দিল, তো তার পাওয়ারে এই পাওয়ারগুলো এখানটায় ধরো 20 দিল, 23 দিল, 47 দিল, এরকম করে করেই তো না সংখ্যাগুলো দেবে। তো তোমরা তখন তিনটে জিনিস খেয়াল করবে, হয় ওই সংখ্যাটা ইভেনের কনসেপ্টে যাবে, আর না হলে অডের কনসেপ্টে যাবে, আর না হলে ন্যাচারালের কনসেপ্টে যাবে। ঠিক আছে, এই তিনটে কনসেপ্ট অ্যাপ্লাই করবে, যে তিনটে তোমরা এইমাত্র শিখলে 6 নম্বর আর 7 নম্বর আর 8 নম্বরে, সেইটা অনুযায়ী তোমরা অঙ্কটা করবে। যদি ভুলে যাও, ধরো এই ফর্মুলাটা ভুলে গেছো বা এই কনসেপ্টটা ভুলে গেছো, তখন পরীক্ষায় যদি 20 আসে, তখন 20 দেখে মাথায় আনবে যে ইভেন বলেছে, তাহলে 2 দিয়ে একবার চেক করে দেখি। ঠিক আছে, 20 তো ইভেন, হয় 2 দিয়ে চেক করবো, আর না হলে এটা ন্যাচারাল কনসেপ্টে যাবে, কারণ সব নাম্বারই তো ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে। তো এটা 2 দিয়ে ইভেন যে কনসেপ্টটা সেটা দিয়ে একবার ট্রাই করে দেখবো, যদি অপশানে উত্তর আসে তো সেটা উত্তর, আর না হলে ওটাকে ন্যাচারাল নাম্বার হিসাবে 1 দিয়ে একবার দেখবো। এবার 23 যদি আসে তখন কি দেখবো, অডেরটা দেখবো, অড মানে 1 দিয়ে দেখবে অথবা 3 দিয়ে দেখবে। নেক্সট হলো 9 নাম্বার আর 10 নাম্বার। 9 নাম্বারের কনসেপ্টটা তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম, তিনটে সংখ্যা মনে করো দিয়েছিলাম, 2 দিয়ে, 7 দিয়ে, 5 দিয়ে, 3 দিয়ে, এরকম করে পাওয়ার দিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম তার প্রাইম ফ্যাক্টর বের করো। তো সেটা আরেকবার রিভিশন দেওয়ার জন্য বা সূত্র আকারে আমি এখানটায় লিখে দিয়েছি। এই যে 4টে সংখ্যা আছে এ বি সি ডি, এগুলো প্রাইম নাম্বার, তাহলে এদের ফ্যাক্টর কত হবে, যে পাওয়ারগুলো সেগুলো যোগ আকারে হয়ে যাবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। নেক্সট হচ্ছে 10। 10-এ যেটা রয়েছে না, দুটো সংখ্যা দিয়ে দেয়, ধরো এর পাওয়ারে এম আছে -1 আর এর পাওয়ারে এন আছে -1, অর্থাৎ এই দুটো নিচের যে সংখ্যা দুটো এগুলো সেম হবে, পাওয়ারগুলো আলাদা হবে। তো এটাকে সংখ্যা আকারে বুঝিয়ে দিচ্ছি। ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো 20, তার পাওয়ারে রয়েছে 2 -1, এটা একটা আসলো। আরেকটা আসলো, এটাও ধরো 1-এর পাওয়ারে 2 লিখে দিলাম, কারণ 1-এর পাওয়ারে যা হয় তাই মানে বেরোয়। আর পরেরটা হচ্ছে 20 হবে, তারপরে 4 আছে, -1, তারপরে 4 আছে। এবার পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করে এইটার এইচসিএফ কত, অর্থাৎ গসাগু কত, তখন তোমরা কি করবে, এই পাওয়ারগুলো আছে না এইগুলোরই শুধু গসাগু করবে, যা হবে সেটাই উত্তর। তো 2 আর 4-এর গসাগু কত, 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে 2 হলো গসাগু, তাহলে 20-র পাওয়ারে 2 হবে। ঠিক আছে, আর 1-এর পাওয়ারে 2 আছে, 1-এর পাওয়ারে 4 আছে, তার গসাগু কী হবে, একই হবে, তাহলে এখানে 1 হবে। দুটো আলাদা আলাদা করে গসাগু বের করলাম। ঠিক আছে, এদের এই 2 পাওয়ার যেটা আছে, যেটা 2 আর 4, এদের গসাগু বার করলাম, এটা 20-র ক্ষেত্রে বার করে নিলাম। আর 1-এর ক্ষেত্রে যেটা, এর ক্ষেত্রেও এদের পাওয়ারের গসাগু করলাম, তো তার গসাগু তো একই হয়। তো উত্তর তখন আমাদের হবে 20-র পাওয়ার স্কোয়ার -1, এইটা হচ্ছে আমাদের তখন এইচসিএফ বেরিয়ে যাবে। ঠিক আছে, এইচসিএফ গসাগু, এটাই হবে উত্তর। নেক্সট হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্মুলা, এটাকে শর্টে বলা হয় এপি। এটা একটা চ্যাপ্টার আলাদা করে, এপি আর জিপি। হ্যাঁ, জিপিটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলে আর এপিটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে, কিন্তু নাম্বার সিস্টেমে অনেক সময় অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা ইউটিলাইজ হয়, ওই জন্য আপাতত তোমরা এপিটাকে একটু শিখে নাও, পরবর্তীকালে এপি আর জিপি যখন আলাদা করে করাবো চ্যাপ্টার ওয়াইজ, তখন দুটো একবারে শিখিয়ে দেবো। তো এপিতে কি হয়, যে কোনো একটা সিরিজ, এর আগে আমরা যেটা ফর্মুলা শিখলাম সেটা কিন্তু 1 থেকে শুরু হয়েছিল, 1 2 3 4, এটা পরপর কনজিকিউটিভভাবে গেছে। কিন্তু যদি কোনো সংখ্যা ধরো হঠাৎ করে স্টার্ট হয়ে গেছে 21, আবার ঠিক 4 গ্যাপ করে 25, আবার 4 গ্যাপ করে 29, আবার 4 গ্যাপ করে 33, এরকম করে করে যেতে থাকে, তো বলা হলো যে এর সাম বের করো, ধরো এন সংখ্যক পর্যন্ত লাস্ট গিয়েছে, তো এর সাম বের করো। তখন কি করতে হয়, এর একটা সূত্র আছে, তো সূত্রটা হলো সাম ইজ ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এন যেটা, সেটা হচ্ছে পদ, কতগুলো পদ এখানে আছে, মানে 21 একটা, 25 একটা, 29 একটা, 33 একটা, তাহলে এই পর্যন্ত কটা হলো, 4টে পদ হলো। তার মানে যে শেষ যে সংখ্যাটা, এখানে ধরো 57 আছে, কথার কথা এমনি বলছি, তো 57 যদি হয়, লাস্ট সংখ্যাটা কত সেটাই যদি আমি বের করে নিই, শেষ সংখ্যাটা, তাহলেই কিন্তু টোটাল অতগুলো সংখ্যাই আছে, এটা আমি বলতে পারবো। এবার 57 কততম পদ সেটা বার করার আবার আলাদা
ফর্মুলা আছে, ঠিক আছে, সেটাও এখানে লিখে দিচ্ছি। তো একটু তার আগে এটা একটু কমপ্লিট করে নিই। এন হচ্ছে কতগুলো পদ, এনের ভ্যালু তাই লিখতে হয়। আচ্ছা, এ হলো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা, আর ডি বাকি, ডি হলো তাদের মধ্যে ডিফারেন্স বলতে পারো, এটা আমি ডিফারেন্স লিখে দিচ্ছি। তো এন আমরা এখন বার করব, এ প্রথম সংখ্যা মানে এর ভ্যালু হচ্ছে 21, ঠিক আছে, আর ডি ডিফারেন্স বলতে 21 থেকে 25 কত বাড়লো, 4 বাড়লো, তাহলে ডি এর ভ্যালু এখানে 4, এর ভ্যালু এখানে 21। এন কত আমি জানি না, এবার এই সূত্রটা একটুখানি আলাদা করে নোট করে নাও, এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রটাই হচ্ছে সাম বের করার সূত্র যদি যে কোনো সিরিজ দেওয়া থাকে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকে। আর লাস্ট যে সংখ্যাটা সেটা কততম পদ সেটা বার করলেই আমরা এনের ভ্যালু পেয়ে যাব। তখন যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেটা হলো টিএন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে টিএন মানে হচ্ছে সেই সংখ্যাটা যেটা আমরা বার করছি, এ হলো প্রথম সংখ্যা, এন আমরা বার করব, জানি না এনের ভ্যালু কত, তাই না, আর ডি হচ্ছে ডিফারেন্স, তাহলে কত করে বাড়ছে, 4 করে, ডি এর ভ্যালু হলো 4। এবার 21 এখানে আগে পাঠিয়ে দিলাম, তাহলে 36 হয়ে গেল, ঠিক আছে, আর 4 দিয়ে 36কে ভাগ করে দিলাম, 9 হয়ে গেল, 4 দিয়ে, এই 4 দিয়ে 36কে কেটে দিলাম, 9 হয়ে গেল, আর এই যে -1 এপাশে পাঠিয়ে দিলাম, তাহলে 10 হয়ে গেল, এনের ভ্যালু 10 হয়ে গেল। এই যে 10 বেরোলো, এটা যদি এই পুরো ফর্মুলাতে বসিয়ে দিতে পারি তাহলেই আমাদের সাম বেরিয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, আরও একটা সূত্র আছে সেটাও তোমরা লিখে রেখে দিও। কোনো সিরিজে যদি মনে করো একটা সিরিজ দিয়েছে, একটা সিরিজ আমি বলে দিচ্ছি, ধরো 21 21, তারপরের সংখ্যা দেয়নি, ডট 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 দিয়ে বলেছে লাস্ট সংখ্যা হলো 57, আর অঙ্কে ধরো উল্লেখ করে দিয়েছে এন ইজ ইকুয়াল টু 10, এনের ভ্যালুও বলে দিয়েছে। তখন তোমরা দেখো প্রথম সংখ্যা শেষ সংখ্যা জানো আর এনের ভ্যালু জানো, এরকম যদি কোনো অঙ্ক দেয় তখন আরেকটা সামের ফর্মুলা ইউজ করা যায়, সেটা হলো এন বাই টু, এখানে শুধু লিখবে এ প্লাস এল, ঠিক আছে, এ মানে প্রথম সংখ্যা, এটা মানে প্রথম সংখ্যা, আর এল মানে লাস্ট, মনে রাখবে শেষ সংখ্যা, ব্যাস এইটুকু লিখবে, অর্থাৎ এন এর ভ্যালু 10 লিখবে ডিভাইডেড বাই 2, আর এখানে 21 আর এই 57, এই দুটোকে যোগ করে দেবে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা, ব্যাস সাম বেরিয়ে যাবে। এই হচ্ছে দুটো ফর্মুলা, দুটোই শিখে রাখো, কখন কোনটা অ্যাপ্লাই করলে ফাস্ট ক্যালকুলেশন হবে তোমরা নিজেরা পরে বুঝতে পারবে, আপাতত এটা নোট করে নাও। এরপর আমরা শিখব নাম্বার অফ জিরোজ। দেখো কিছু কিছু সংখ্যা আমি এখানে লিখছি, 3 গুণ 6 গুণ 8 গুণ 7 গুণ 2 গুণ 4, এতগুলো সংখ্যা আমি লিখলাম। এই সমস্ত সংখ্যা যদি আমরা গুণ করি, গুণ করলে এর শেষে কি জিরো আসবে, প্রশ্নটা এইটাই। আর এর উত্তর হবে না, কারণ যতক্ষণ না 2 আর 5 গুণ হবে ততক্ষণ কোনো সংখ্যার শেষে জিরো আসে না। ধরো 4 2 5 6, এর শেষে একটা শূন্য আছে, এই শূন্যটা তখনই এসেছে যখন এই ফ্যাক্টরের মাঝখানে কোনো একটা জায়গায় 5 আছে আর 2 আছে। এটা আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, 4 2 5 6 0। প্রথমে আমরা কি করলাম, মানে এটাকে আমরা 10 দিয়ে আগে ভাগ করে নিলাম, ঠিক আছে, তাহলে 4 2 5 6 হয়ে গেল। এবার 7 দিয়ে, 6 7 42, 0 7 8 56, এবার হচ্ছে 4 দিয়ে যাবে, 4 15 60, 4 দুগুণ 8, এটা আবার 6 দুগুণ 12, 3 2, আচ্ছা 2 দিয়ে দেখি, 7 দুগুণ 14, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে দিচ্ছি, 3 দুগুণ 6, 8 দুগুণ 16, আর 2 দিয়ে হলো 19। এই পুরো যে আমরা লিখলাম 7 4 2 2 2, এটা হলো 19। তো এই সমস্ত সংখ্যার মধ্যে, এই সমস্ত সংখ্যার মধ্যে ভালো করে দেখো, একটাও 5 নেই, মানে 5 আর 2 যতক্ষণ না না আসে ততক্ষণ তো শূন্য হবে না শেষে, তাই না। তো এই যে 4 2 5 6, এইটা কিন্তু এতগুলো সংখ্যা গুণ করার পরেই আসছে, এই 4 2 5 6। তো এই জন্যে 4 2 5 6 এর শেষে একটাও জিরো নেই, দেখেছো, এখানে কোনো জিরো নেই। তো এই যে এতগুলো সংখ্যা গুণ আকারে আমরা যেটা করলাম, সেখানে একটাও 5 ছিল না বলে 5 আর 2 গুণ হয়নি, তাই 10 হয়নি। কিন্তু প্রথমটায় দেখো যে ফ্যাক্টোরিয়ালটা আমি 10 লিখলাম, এর মধ্যে 5 আর 2 আছে, ঠিক আছে, তাই 5 আর 2 যতক্ষণ না গুণ আকারে না আসে ততক্ষণ জিরো আসে না। এবার দুরকমভাবে প্রশ্ন আসতে পারে, 2 এর পাওয়ারে 3, 5 এর পাওয়ারে 6, 7 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 9, এরকম করে পাওয়ার হিসাবে দিয়ে দিতে পারে। আবার অন্যরকমভাবেও আসতে পারে, 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ 3। এবার বলবে এখানে, এখানে এই সংখ্যাগুলো গুণ করলে জিরো কটা আসছে, আর এখানে এই সংখ্যাগুলো গুণ করলে জিরো কটা আসছে। তো 2 আর 5 গুণ করলে জিরো আসবে, তাহলে 2 আর 5 শুধুমাত্র দেখবে, এর মধ্যে যার পাওয়ার কম হবে বা যে সংখ্যায় কম হবে সেই কটাই শূন্য হবে। 2 দেখো 3টে আছে, আর 5-এর পাওয়ার হচ্ছে 6,
তাহলে 2 3টে 5 6টা, সব থেকে কম কে 2, তাহলে 0 কটা হবে 3টে হবে। ঠিক আছে, এখানে দেখো 2 কটা আছে গুনবো 1 2 3, আর 5 কটা আছে দুটো, তাহলে কম কে 5, 5 মাত্র দুটো, তাহলে 0 কটা হবে দুটো। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। এরপর আসছে নাম্বার অফ জিরোজ ইন ফ্যাক্টোরিয়াল। আগে আমরা ফ্যাক্টোরিয়াল শিখবো। ফ্যাক্টোরিয়াল মানে কোনো একটা সংখ্যার নিচে একটা ধরো এরকম একটা চিহ্ন দিয়ে দিল বিস্ময়সূচক টাইপের, তো এর অর্থ দাঁড়ায় 1 গুণ 2 গুণ 3 এরকম করে পর পর সংখ্যা গুণ হতে থাকবে এবং এটা গিয়ে শেষ হবে 35-এ। এইভাবেও তোমরা লিখতে পারো অথবা উল্টোভাবেও লিখতে পারো, 35, তার থেকে কম 34, তার থেকে কম 33, তার থেকে কম 32, এইভাবে পরপর চলতে থাকবে 1 পর্যন্ত। তো উল্টোভাবে লেখাটাই সব থেকে বেস্ট হয়, কারণ পরীক্ষায় অনেক সময় কি হয়, 35 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 32 ফ্যাক্টোরিয়াল প্রশ্ন এলো, তো তখন আমরা কি করব, 35 গুণ 34 গুণ 33। এবার 32-এর থেকে দেখো ভালো করে বোঝো, এটা 32-এর থেকে পরপর পরপর তো কমতে থাকছে, 32-এর পর 31 30 29 28 এরকম করে পরপর তো কমতে থাকবে এবং সেটা একে গিয়ে থামবে। আর নিচে তো এখানে 32-এর ফ্যাক্টোরিয়াল তো রয়েইছে, তো আমি এই 32টাকে এতবার গুণ আকারে না লিখে আমি তো এটাকেই ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। তখন 32 ফ্যাক্টোরিয়াল আর 32 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি, আর বাকি যেটা পড়ে থাকে তার গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের ফ্যাক্টোরিয়ালটাও শিখিয়ে দিলাম। আর আরও একটা ইনফরমেশন তোমাদের অ্যাডিশনাল জানিয়ে রাখি, যে 0 ফ্যাক্টোরিয়াল যেটা হয় তার ভ্যালু হয় 1। ঠিক আছে, এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরো 275, এই যে ফ্যাক্টোরিয়াল, এর কতগুলো শূন্য হবে গুণ করলে। তো আমাদের অ্যাকচুয়ালি যে প্রসেস ফলো করতে হবে সেটা হলো 1 গুণ 2 গুণ 3 এরকম করতে করতে সব গুণ আকারে চলবে এবং শেষে গিয়ে 275 গিয়ে থামবে, তাই না? তো এতগুলো সংখ্যা গুণ হবে, এর মধ্যে আমি 5 কটা 2 কটা এটা আমি কি বের করতে পারবো? এটা একদমই ইম্পসিবল না, কারণ আমাকে সমস্ত সংখ্যা লিখতে হবে, তার মধ্যে ধরো 10 আসবে 20 আসবে, সেগুলো আবার আমাকে ছোট করে ভাঙতে হবে, 4 গুণ 5, 4কে আবার 2 গুণ 2 করতে হবে, এরকম করে সমস্তটা লিখতে হবে, লিখে 5 কটা আর 2 কটা এইভাবে গুনতে হবে। তো এটা তো পসিবল না। তো এর একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হলো, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল চাই, মনে করো n ফ্যাক্টোরিয়াল, এতে কটা জিরো আছে, তো কি করতে হয়, একবার 5 দিয়ে ভাগ করতে হয়, একবার 25 দিয়ে ভাগ করতে হয়, একবার 125 দিয়ে ভাগ করতে হয়, একবার 625 দিয়ে ভাগ করতে হয়, একবার 3 1 2 5 দিয়ে ভাগ করতে হয়, এরকম করে করে দেখতে হয়। তার মানে কি 5, 5-এর স্কোয়ার, 5-এর কিউব, 5-এর মাথায় 4, 5-এর মাথায় 5, এইভাবে ভাগ করতে হয়। ততক্ষণ ভাগ করে যাবে যতক্ষণ না তোমার মনে হবে যে যাকে আমি ভাগ করছি সে ছোট হয়ে যাচ্ছে আর এই 5-এর পাওয়ারগুলো বড় হয়ে যাচ্ছে। মানে আমি এটা এবার বুঝিয়ে দিচ্ছি করে। ধরো 275, তাহলে আগে 5 দিয়ে ভাগ করব, 275কে আমি 5 দিয়ে ভাগ করব, এটা একবার যা ভাগফল আসবে সেটা একটা উত্তর হবে। আবার 275কে 25 দিয়ে ভাগ করব, আরও একবার 275কে 125 দিয়ে ভাগ করব। এবার যখন আমি ভাগ করব 275কে 625 দিয়ে, তখন দেখছি যে 625 বড় সংখ্যা, এ তো ছোটো সংখ্যা, তাহলে তো আর ভাগ যাবে না, তাহলে এখানেই আমি থেমে যাব। তো 5 5 25, 5 5 25, এখানে একটা হলো, আরেকটা 25 একে 25, 25 একে 25, আর 125-এর হচ্ছে 2 দিয়ে মোটামুটি 250 মতো যায়, তো 2 ভাগফল আসবে, তারপর রিমাইন্ডার তো কিছু আসবেই, মানে মোটামুটি নিয়ারেস্ট যে সংখ্যাটা হবে সেটাই তোমরা নেবে। তো উত্তর আমাদের কত হয়ে গেল, 68। সব কটা যোগ করলাম, 55, 11 আর 2। এরপর আমরা প্রাইম নাম্বার সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান শিখব। দেখো, যে কোনো সংখ্যার হয় দুটো ফ্যাক্টর হবে, নাহলে তার থেকে বেশি ফ্যাক্টর হবে। মনে করো 3, তাহলে 3-এর ফ্যাক্টর কী কী, 1 আর 3। কিন্তু যখন আমি 6 বলছি তখন কী কী হবে, 1 2 3 আর 6। এবার এমন কিছু সংখ্যা আছে যার 3টে করে ফ্যাক্টর হয়, মাত্র 3টে। তো সেইগুলো তোমরা মানে যদি খুঁজতে চাও যে আমি এক এক করে চেক করে দেখব, তাহলে তোমাদেরকে অনেকগুলো সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। এর থেকে তুমি একটা কনসেপ্ট জাস্ট বুঝে নাও, তাহলে সবসময় মাথায় থাকবে যে এই সংখ্যাগুলোরই 3টে ফ্যাক্টর হয়। সেটা হলো প্রাইম নাম্বার যেগুলো তার স্কোয়ার সংখ্যার। তাহলে প্রাইম নাম্বার কী কী আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এই পর্যন্ত দেখালাম। এবার এদের যে স্কোয়ার নাম্বার না, তাদেরই একমাত্র 3টে করে ফ্যাক্টর হয়, যেমন 4 9 25 আর 49। তো 4-এর কটা ফ্যাক্টর, 1 2 4, 9-এর কত, 1 3 9, 25-এর 1 5 আর 25, আর 49-এর কত, 1 7 আর 49। ব্যাস, এই জাস্ট ইনফরমেশনটা তোমাদের মানে মুখস্থও করতে পারো, বা এই যে বুঝিয়ে দিলাম সেখান থেকেও মনে রাখতে পারো। এরপর আমরা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট শিখব, ডিভিসিবিলিটি ইউজিং রিমাইন্ডার থিওরেম। এই অঙ্কটা যখন আমি করাবো, একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের ফুল ফোকাসটা থাকবে রিমাইন্ডারের উপরে। ঠিক আছে, রিমাইন্ডার থিওরেম। তো মনে করো একটা বড় সংখ্যা দিয়েছে 4 2 5 7, আবার আরও একটা সংখ্যা দিয়েছে 2 3 1 4। এবার তোমাকে 4 দিয়ে ভাগ করতে বলেছে,
তো এর রিমাইন্ডার কত হবে প্রশ্নে এসেছে, অবশিষ্ট কত। তাহলে যখন চাইছে রিমাইন্ডার, তাহলে তোমাকে রিমাইন্ডার থিওরেমই অ্যাপ্লাই করতে হবে। এবার আমি যদি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করি, তো তখন আমার তো অনেক বড় গুণফল আসবে, তারপরে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবে না করে কি করতে হয়, আলাদা আলাদা করে করতে হয়। এখানে যে গুণ দেখছো না, এই গুণের জায়গায় কিন্তু বিয়োগও থাকতে পারে, যোগও থাকতে পারে। সাইন নিয়ে কোনো ব্যাপার নেই, আলাদা আলাদা হলেই তার ক্ষেত্রে আলাদা আলাদা রুল অ্যাপ্লাই হয়, এটা মাথায় রাখবে। তো 4 দিয়ে তুমি এটাকে আগে দেখো। এবার এই 4-এর ডিভিসিবিলিটি তোমরা শিখেছো না, তাহলে আমি কি পুরোটা দেখবো? পুরোটা দেখার দরকার নেই, অনলি 57 এইটুকুকে দেখবো। তাহলে 4×4 = 56, এর রিমাইন্ডার কত? 1। আর এক্ষেত্রে যে 14, এটা আমরা কি করব, 4 দিয়ে 3×4 = 12, 2 রিমাইন্ডার। তাহলে 1 আর 2, 1 গুণ 2 কত আসলো? 2। তাহলে আনসার আমাদের 2। কত সহজেই দেখো বেরিয়ে গেল। সেম আরও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো 48 এর পাওয়ারে 4, 2, 3, 5 আছে, মাইনাস 50 এর পাওয়ারে 2, 3, 4, 6 আছে। এবার এটাকে বলেছে 7 দিয়ে ভাগ করতে। তো খেয়াল রাখবে, এরকম কোনো সংখ্যা যদি থাকে এবং তার পাওয়ার অনেক বড় হয়, যেমন এখানে কত বড় সংখ্যা দেখো রয়েছে, 4, 2, 3, 5, 2, 3, 4, 6, তো এই ক্ষেত্রে না সবসময় রিমাইন্ডার একই আসবে। পরীক্ষায় এমনভাবেই দেয় যাতে ওর কাছাকাছি ভাগ করলে ওই অবশিষ্টটা একই আসবে, এরকম সংখ্যাই পরীক্ষায় চুজ করে। তো দেখো 48-এর কাছাকাছি আমি 7-এর ঘরের নামতা পড়বো, 7 7 49। তো 48কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 7 49 হয়, কিন্তু রিমাইন্ডার কিন্তু -1। ভালো করে বুঝবে, 48কে আমি 7 দিয়ে ভাগ করছি, তো 7 7 49 একদম এর কাছাকাছি নেবে, মানে 1-এর ডিফারেন্স হবে, এরকম টাইপের সংখ্যা চুজ করবে। তো এখানে -1 আসছে না, 48 থেকে যদি আমি 49 বিয়োগ করি, -1, তো উপরে রিমাইন্ডার আসছে -1, তার পাওয়ারে 4, 2, 3, 5, এটা একটা রিমাইন্ডার বেরিয়ে গেল। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 7 দিয়ে যখন 50কে করছি, তখন 49 আসছে, 1 আসছে রিমাইন্ডার, পজিটিভ 1, তাই না, নেগেটিভ না। তো 1-এর পাওয়ারে 2, 3, 4, 6। এবার এই দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ক্যালকুলেশন করব। যখন -1 এর পাওয়ারে বেজোড় সংখ্যা থাকবে, তখন কিন্তু -1ই বেরোয়, মানে -1-এর পাওয়ারে 3 আছে, তাহলে তো -1ই বেরোবে না, -1 3বার গুণ হলো তখন মাইনাস, কিন্তু জোড় হলে কিন্তু আবার প্লাস বেরোতো। এগুলো তো বেসিক কনসেপ্ট তোমরা জানো। আর 1-এর পাওয়ারে 2, 3, 4, 6 আছে, তাহলে এটা হবে মাইনাস, কিন্তু এই 1 যেটা, এটা হবে প্লাস। তাহলে আমার আসছে হচ্ছে -2, আলটিমেটলি -2 আসছে। এটা আমি 7, নিচে 7 7 লিখে দেবো। এবার আমার যদি পজিটিভ সংখ্যা উপরে আসে, তখন আমি, এবং সেটা যেন নিচের সংখ্যা থেকে ছোট হয়, মানে 2 তো 7 থেকে ছোট, তখন আমি বলবো, যদি এটা পজিটিভ আসতো, মনে করো 2/7 এসেছে ক্যালকুলেশন করার পরে, তখন আমার রিমাইন্ডার কত হতো জানো? রিমাইন্ডার হতো 2। এটা হতো উত্তর। কিন্তু এখন না -2 এসেছে, তো -2 যদি হয়, -2 কখনো রিমাইন্ডার হতে পারে না। তো 7 থেকে 2 বাদ দিয়ে দেবে, নিচের সংখ্যা থেকে ওপরের সংখ্যা বাদ দিয়ে দেবে। তো 7 -2 করে দিলে কত? 5। এইটা হয়ে যায় উত্তর। এরপর আমরা শিখব রোমান নাম্বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম করে আমরা সংখ্যাকে রোমান সংখ্যায় লিখি, এটা তোমরা সবাই জানো। কিন্তু মেন যে এই চারটা, এটাই আমি জানানোর জন্য দিয়েছি। এক্স এর অর্থ হলো 10, এল এর অর্থ হলো 50, সি এর অর্থ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, ডি এর অর্থ 500, আর এম এর অর্থ 1000। মোটামুটি তোমাদের সি ফর সেঞ্চুরি এটা মনে থাকবে, আর এক্স যে 10 এটা মনে থাকবে। এবার 50, 500, 1000 এটা একটুখানি দেখে নেবে। আর এটা অনেক সময় কি হয়, ছোট থেকে বড় এই আকারে সাজাতে দেয়, তখন মনে রাখবে যে আমরা জামা কাপড় কিনতে গেলে একটা সাইজ বলি না, এল হবে, ডবল এক্সেল হবে, তো সেই হিসাবে প্রথমে হবে এক্সেল, জামার যে সাইজটা সেটা হবে এক্সেল। তারপরে হবে ব্যাংকে, দেখবে টাকা জমা দেওয়ার একটা মেশিন আছে, তার নাম হচ্ছে সিডিএম। তো সি, ডি, আর এম, এই হবে পরপর। এক্স হচ্ছে 10, এল হলো 50, আর সি ফর সেঞ্চুরি, ডি ফর 500, এম ফর 1000। তো যদি তুমি জামার ওই এক্সেল আর ক্যাশ ডিপোজিট মেশিন এইভাবে যদি পরপর 3টে মনে রাখতে পারো, তো পরীক্ষায় যদি সাজাতে বলে যে কোনটা বড় কোনটা ছোট, তো তখন তোমরা এইভাবে লিখতে পারবে যে এক্সের থেকে একটু বড় হলো এল, তার থেকে বড় সি, তার থেকে বড় ডি, তার থেকে বড় এম, এইভাবে সাজাতে পারবে। তো এই পর্যন্তই ছিল আমাদের নাম্বার সিস্টেমসের যত বেসিক কনসেপ্ট, তার উপরে একটা কমপ্লিট ক্লাস। আশা করছি তোমরা অনেক কিছুই শিখলে, এবং পরবর্তীকালে যত নাম্বার সিস্টেমসের অঙ্ক করবে, এই কনসেপ্টগুলোকে তোমরা কাজে লাগিয়ে করতে পারবে। এবার নাম্বার সিস্টেম হলো একটা ভাস্ট চ্যাপ্টার। এমন কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো স্পেসিফিক্যালি ওই অঙ্কের জন্য আলাদা কোনো মানে রুল নেই, ওই অঙ্কটা ওই প্রসেসেই করতে হবে, এরকম করে প্রচুর নাম্বার সিস্টেমসের এক একটা অঙ্কের এক একটা রুল আছে। এবার এরকম স্টেজে তোমরা তখনই পৌঁছাতে পারবে যখন তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। ইন ফিউচার ধরো পিনাকেল, কিরণ, আর এস আগরওয়াল, তারপরে তোমরা যে মক দেবে, সেই মকের মধ্যে যে কোশ্চেনগুলো আসবে সেইগুলো প্র্যাকটিস করার পর দেখবে এই সমস্ত কনসেপ্ট বারবার ঘুরে ফিরে আসছে।
আর তখনই তোমরা পরীক্ষার হলে খুব সহজেই 1 মিনিটের মধ্যে এই অঙ্কগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।